এটা যাবে না। তো এই দুটো বিষয়, ইনকোটার্মস এবং এইচএস কোড, এই দুটো বিষয় আজকে আমরা পড়বো। হ্যাঁ, এর আগে আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম, হয়তো যারা আছেন তাদের কোনো প্রশ্ন নাই, যারা ছিলেন না তাদের হয়তো থাকতে পারে। ঠিক আছে, যদি পরবর্তীতে যে প্রশ্নগুলো আসবে যদি থাকে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর সেভাবে আমরা দিব। ঠিক আছে, আজকে এটা হলো যতদূর আমার মনে পড়ে আমাদের 6th লেকচার। আমরা 10টা ক্লাসের ভিতরে 10টা লেকচারের ভিতরে এটা শেষ করব। এই 6 লেকচার, তার মানে তার অর্থ হলো আমরা উই হ্যাভ ক্রসড 50% অফ আওয়ার কোর্সেস। আজকে এইচএস কোড এবং ইনকোটার্মস পড়তে যে যেটা আমরা দেখব সেটা হলো ইনকোটার্মস কি, এইচএস কোড কি, এই দুটো জিনিস কিভাবে আসলো, কেনই বা দরকার, তার ব্যাকগ্রাউন্ড এবং বিবর্তন মিন ইভলিউশন, এটা আমাদের ট্রেডে কি তাৎপর্য বহন করে, কি গুরুত্ব বহন করে, এর আদৌ দরকারটা কি, দরকার আছে কিনা, যদি দরকার থাকে তাহলে এই ইন্টারন্যাশনাল ট্রেডে ফাংশন করে কিভাবে, এইগুলো একটু দেখব। আর এইগুলো যে আইন এবং বিধিতে বলা আছে, সেই আইন এবং বিধিতে এইগুলোকে কিভাবে বলা আছে আর্টিকেল ওয়াইজ, সেগুলো দেখবো, আমরা একটা রিভিউ করব, রিভিউগুলো দেখব। এবং আমরা জানি আমাদের, আমরা সবসময় বলি আওয়ার ক্লাস ইজ দ্য ভেরি মাচ কম্বাইনেশন অফ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আমরা সবসময় থিওরিগুলো আলাপ করব, থিওরির সাথে সাথে আমরা প্র্যাকটিসকে এর সাথে অ্যামালগামেট করার চেষ্টা করি। আমরা সবসময় দেখব ইন্টারন্যাশনাল ট্রেডে, লেটার অফ ক্রেডিটস অপারেশনে ইনকোটার্মস কিভাবে ব্যবহৃত হয়, এইচএস কোড কিভাবে ব্যবহৃত হয়, এ ইন্টারন্যাশনাল ট্রেডকে কিভাবে পারফর্ম করবার জন্য কিভাবে সহযোগিতা করে, কিভাবে সাপোর্ট করে, কিভাবে রেগুলেট করে, কিভাবে ফ্যাসিলিটেট করে, এগুলো আমরা দেখব। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, এর বাইরে যদি আপনাদের কোনো কিছু লেখা জানার থাকে, লিখে রাখেন। প্রশ্নর সময় যখন হবে আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আমরা সেগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ। প্রথম আমরা যেটা বলছি এইচএস কোড, এটাকে বলা হয় এইচএস কোডিং সিস্টেম, এইচএস সিস্টেম। এর একটা অর্থ আছে, অর্থটা হলো হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন এন্ড কোডিং সিস্টেম। এটা আপনারা সবাই মুখস্থ করবেন। এইচএস কোডের অর্থ হলো হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন অ্যান্ড কোডিং সিস্টেম। সংক্ষেপে যদি বলেন এইচএস সিস্টেম, কোনো সমস্যা নেই। পৃথিবীর কোনো কোনো দেশে এইচএন সিস্টেম বলে, সেটাও ঠিক আছে। আমরা প্রথম দেখতে গেলে একটু দেখব এইচএস কোড কমনলি ইউজ থ্রু আউট দ্য এক্সপোর্ট ইম্পোর্ট প্রসেস ফর ক্লাসিফিকেশন অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস। একেবারে সত্যি কথা, এইচএস কোড বিশ্বব্যাপী ব্যবহৃত হয়। আমরা যেহেতু ডোমেস্টিক বিষয় নিয়ে পড়ালেখা করছি, আমাদের লন্ডন, ফ্রান্স, স্পেন নিয়ে চিন্তা করার দরকার নেই। বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা এটা চিন্তা করব। বাংলাদেশের আমদানি নীতি আদেশে বলা হয়েছে এইচএস কোড ছাড়া লেটার অফ ক্রেডিট স্থাপন করা যাবে না। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইনে বলছে এইচএস কোড ছাড়া লেটার অফ ক্রেডিট স্থাপন করা যাবে না, পণ্য আমদানি করা যাবে না, পণ্য রপ্তানি করা যাবে না। বিদেশি রুলস এন্ড রেগুলেশন যেটা আছে ইউসিপিডিসি 600, সে বলছে লেটার অফ ক্রেডিট ছাড়া কোনো ঋণপত্র স্থাপন করা যাবে না। কাজেই আমরা দেখলাম এইচএস কোড অসামান্য অসামান্য গুরুত্ব বহন করে ইন্টারন্যাশনাল ট্রেডে। এইচএস কোডের অর্থ হলো হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন অ্যান্ড কোডিং সিস্টেম। ইংরেজি দেখলে আপনারা বুঝতে পারবেন, এই বাংলাটা, এই ইংরেজির বাংলায় হলো পণ্যের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন যদি না হয় তাহলে আপনার পণ্যের শুল্কায়ন হবে না। আমাদের বন্দরে যখন মালগুলো আসে, পণ্যগুলো আসে, সেবাগুলো যখন আসে, এইচএস কোডের ভিত্তিতে কি করে, কাস্টম সেগুলোকে শ্রেণীবিন্যাস করে। ওই শ্রেণীবিন্যাস করার ফলে বোঝা যায় এইটা, এইটাতে কত পার্সেন্ট শুল্ক হবে, অথবা শুল্ক আদৌ হবে কিনা। ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে জানি মেশিন কখনো ডেসক্রিপশন পড়ে না, মেশিন পড়তে পারে সংখ্যা।
ছোটবেলায় আপনারা বাইনারি পড়ছেন, একসময় এটা ছিল যে মেশিন শুধু 0 এবং 1 পড়তে পারতো। বাইনারি সিস্টেমে মেশিন পড়ে 0 এবং 1। এই 0 এবং 1 পড়তে পারার ফলে মুহূর্তের ভিতরে কোটি কোটি, শুধু না তারও বেশি, হাজার কোটি গাণিতিক সংখ্যার বিশ্লেষণ কম্পিউটার বা মেশিন করতে পারে। তাহলে এইচএস কোড, এইচএস কোড হলো এমন একটি সংখ্যা, যেই সংখ্যা লেটার অফ ক্রেডিটে ব্যবহার করতে হবে। লেটার অফ ক্রেডিটে ব্যবহার না করলে সেটা ফাংশন করবে না, হয় সেটা ইম্পোর্ট হোক সেটা এক্সপোর্ট। ঠিক আছে, তাহলে আমরা এত কথা বললাম, এবার আমরা দেখব এইচএস কোড জিনিসটা কি। The harmonized system is a standardized numerical method of the classifying traded products. তার মানে এটা হলো গাণিতিক সংখ্যা। এইচএস কোড কিছু সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে, ডিজিটে প্রকাশ করা হবে, নিউমেরিকে প্রকাশ করা হবে। তার মানে এইচএস কোড একটা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যে কোনো একটা কিছু হতে পারে। সেগুলো কি, সেটাই আমাদের আজকে পড়ার বিষয়। হ্যাঁ, the World Customs Organization WCO is the developer and legal owner of the ACS system. তার মানে হলো ইন্টারন্যাশনাল ট্রেডে এইচএস কোড ব্যবহার হচ্ছে। আমাদের দেশে পণ্যের শুল্কায়ন এবং ক্লাসিফিকেশনের শ্রেণীবিন্যাসে এইচএস কোড ব্যবহার হচ্ছে। We are not the owner of the ACS code at all. Who is the owner of the ACS code? WCO, mean All Customs Organization. ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন আন্তঃগভর্নমেন্টাল একটা প্রতিষ্ঠান। তারা এটা উদ্ভাবন করছে, তারা এটা নিয়ন্ত্রণ করে, তারা এটা রেগুলেট করে, তারা এটা কন্ট্রোল করে, তারা এটা ফেসিলিটেট করে। তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। ওই রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে বাংলাদেশের কাস্টমস এটাকে ব্যবহার করে। বাংলাদেশের কাস্টমস কিভাবে ব্যবহার করে আমরা সেটা দেখব। ঠিক আছে, ডাব্লিউসিও বলছে এইচএস কোডের লেন্থ হবে 6 ডিজিট, 6 পেয়ার 12 ডিজিট। তার মানে একটা এইচএস কোড 1 2 3 4 5 6 7 8 9 0 আবার 1 2, তার মানে হলো 12টা সংখ্যা, 12টা নিউমেরিক সংখ্যা লেন্থ বিশিষ্ট যদি কোনো সংখ্যা হয় সেটাকে আমরা এইচএস কোড বলবো। ঠিক আছে, এইচএস কোডের লেন্থ হবে 12 ডিজিট। ফার্স্ট 2 ডিজিট চ্যাপ্টার, সেকেন্ড 2 ডিজিট হেডিং, থার্ড 2 ডিজিট সাবহেডিং। আমরা দেখব, এই যে বলছি 6 পেয়ার, 6 পেয়ার মিন জোড়ায় 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 আমরা হিসেব করব, 12 ডিজিট, তার মানে 6 পেয়ার। প্রথম 4 ডিজিটকে আমরা যদি ধরি হেডিং, পরের 2 ডিজিটকে ধরবো সাব হেডিং, তারপরে পেয়ারে 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 যে সংখ্যাগুলো থাকবে সেটা হলো এইচএস কোড নাম্বার। গুড, তাহলে আমরা দেখলাম এইচএস কোড আমরা সংখ্যাতে, গাণিতিক সংখ্যাতে প্রকাশ করব। এইচএস কোডের ওনার হচ্ছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। এইচএস কোডের টোটাল লেন্থ হলো 12 ডিজিট, 6টা পেয়ার। তার মানে এটাকে দুটো দুটো করে প্রকাশ করা হয়। As per rules of the government of the Bangladesh, for schedule এইচএস code must contain 8 digit. বাংলাদেশ গভর্নমেন্ট বলছে, ডব্লিউসিও বলছে এইচএস কোডের লেন্থ 12 ডিজিট, আমরা এটা করব না, আমরা এটা অ্যাপ্লাই করব না, আমরা এটা এক্সারসাইজ করব না, আমরা 8 ডিজিট করব। আইনের সুযোগ আছে, ডব্লিউসিও বলছে কোনো দেশ ইচ্ছে করলে সেটা করতে পারবে, সমস্যা নাই। তাহলে আমাদের বাংলাদেশের যে রেগুলেটরি অথরিটি, বাংলাদেশ কাস্টমস এবং ফরেন ট্রেড কন্ট্রোলিং যে অথরিটি, সেটা হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কাস্টমস এর পাবলিকেশনস আছে। কাস্টমস আইনের ফার্স্ট শিডিউলে বলছে আমাদের এইচএস কোড হবে 8 ডিজিট, মিন 4 পেয়ার, লাস্ট 2 পেয়ার, শেষের 2 পেয়ার আমরা ব্যবহার করব না। কাজে আমাদের এইচএস কোড 8 ডিজিটের কমও হবে না, 8 ডিজিটের বেশিও হবে না, এটা হবে 8 ডিজিট। তাহলে 8 ডিজিট হলে হবে 4 পেয়ার। মনে রাখতে হবে 4 পেয়ারের ভিতরে প্রথম 2 পেয়ার মিন 4টাকে ধরবো আমরা হেডিং, পরের 1 পেয়ারকে ধরবো সাব হেডিং, পরের 2 ডিজিট হবে এইচএস কোডের সংখ্যা। মনে রাখতে হবে প্রথম 6 ডিজিট, ডাব্লিউসিও
এই WCO মিন ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এদের অনুমোদন ছাড়া পরিবর্তন করার সুযোগ বাংলাদেশ কাস্টমসের নাই, কিন্তু 6 ডিজিটের পরে 7 ডিজিট এবং 8 ডিজিট বাংলাদেশ কাস্টমস পরিবর্তন করতে পারে তার ডোমেস্টিক পণ্যের শ্রেণীবিন্যাস করবার জন্য। কাজেই আমাদের ভিতরে একটা ধারণা আছে একটি পণ্যের একটা মাত্র এইচএস কোড হবে, ব্যাপারটা তা নয়। একটি পণ্যের একের অধিক এইচএস কোড হতে পারে, মেইন দুটো হতে পারে। যেরকম গম, বাংলাদেশে একটা এইচএস কোড, ইন্ডিয়াতে একটা এইচএস কোড, কিন্তু মনে রাখতে হবে প্রথম 6 ডিজিট আমদানিকারক দেশ রপ্তানিকারক দেশের সাথে অবশ্যই মিল থাকতে হবে, এই জায়গায় পার্থক্য করার কোনো সুযোগ নাই। তাহলে এইচএস কোডের প্রথম 6 ডিজিট এক থাকবে। ইম্পোর্টিং কান্ট্রি এবং এক্সপোর্টিং কান্ট্রি ফার্স্ট 6 ডিজিট will remain same. But what happened for the next 2 digit? এই 2 ডিজিট মে বি সেম, মে নট বি সেম, কোনো সমস্যা নাই, এটা হতে পারে। একটা পণ্যের দুটো এসএস কোড হতে পারে। যদি এরকম কখনো হয়, প্রথম 6 ডিজিট অবশ্যই এক থাকবে, পরে 2 ডিজিট চেঞ্জ হবে। প্রথম 6 ডিজিট এক না থাকলে ইন্টারন্যাশনাল ট্রেডে সেই এসএস কোড গ্রহণযোগ্য হবে না। Around 200 countries are using the ACS system for classifying traded goods and services. আমরা আলাপ করছি first 6 digits cannot be changed, rather WCO, but countries are allowed to extend code up to 12 digit uses for use and classification of the goods. আমরা এটাও আলাপ করছি 6 ডিজিট পরিবর্তন করতে পারবে না, কান্ট্রিগুলো 12 ডিজিট পর্যন্ত ব্যবহার করতে পারবে। আমাদের দেশ 8 ডিজিট ব্যবহার করছে, আমরা 8 ডিজিট ব্যবহার করব, কমও করতে পারবো না, বেশিও করতে পারবো না। মোটামুটি এইচএস কোড আমরা থিওরি এটা আলাপ করলাম। এইটা আমরা দেখব লেটার অফ ক্রেডিটে। লেটার অফ ক্রেডিটে এইচএস কোড কিভাবে ফাংশন করে। এইটা হলো একটা লেটার অফ ক্রেডিট, আপনাদেরকে দেখানো হয়েছে আগেও, যেহেতু একটা এলসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বারবার। এখানে দেখেন লেখা আছে যে 46-এ ডকুমেন্টস রিকোয়ার্ডে কি বলা আছে যে বেনিফিশিয়ারি ম্যানুয়ালি সাইন্ড 6-fold/copies invoice showing FOB value and freight separately। এই FOB ভ্যালু and freight separately এটা হলো ইনকোটার্মস এর ফাংশন, সেটা আমরা পরে দেখব, সেটা আলাপ করব। সেপারেটলি সার্টিফাইং মার্চেন্ডাইজ ইজ আ ভুটান, এখানে মার্চেন্ডাইজ মানে পণ্য। ইম্পোর্ট এগেইনস্ট এইচএস কোড 3816.00.90। তার মানে দেখেন আমরা যেটা বললাম কথা ঠিক আছে কিনা, 1 2 3 4 5 6 7 8, এই 8 ডিজিট, এবং 8 ডিজিট নিউমেরিক সংখ্যাতে প্রকাশ করা হয়েছে। এটা হলো এইচএস কোড। কাজে এইচএস কোড এলসি তে অবশ্যই ব্যবহার করতে হবে, হোক সেটা ইম্পোর্ট হোক সেটা এক্সপোর্ট। এইচএস কোডের বাইরে আমদানি করার সুযোগ নাই, রপ্তানি করার সুযোগ নাই। ইন্টারন্যাশনাল ট্রেডে এটা ম্যান্ডেটরি। এইচএস কোডের লেন্থ হবে টোটালি 12 ডিজিট, 6 পেয়ার। ফার্স্ট 4 ডিজিট হলো হেডিং, পরে 2 ডিজিট হলো সাব হেডিং। এই হেডিং এবং সাব হেডিং WC এর অনুমোদন ছাড়া পরিবর্তন করা যায় না। শেষের 2 ডিজিট মিন 6 7 8 ডিজিট বাংলাদেশ কাস্টমস ইচ্ছে করলে পরিবর্তন করতে পারে। এইটা হলো এই পর্যন্ত এইচএস কোডের আলোচনা। এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই? বলেন কি প্রশ্ন? হ্যাঁ আলামিন সাহেব বলেন। প্রশ্ন আছে? কোনো প্রশ্ন যদি না থাকে আমরা পরের আলোচনাতে যাব, ঠিক আছে? পরের আলোচনা আমাদের যেটা হলো ইনকোটার্মস। What is the Incoterms? The word Incoterms comes from the international
ট্রেড টার্মস কোথা থেকে আসছে? ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস থেকে আসছে হলো ইনকোটার্মস। ইট ইজ অলসো কল দ্য সেলস টার্মস, ট্রেড টার্মস। একই কথা, বোঝার খুব একটা কিছু নয়। ফর ফ্যাসিলিটেটিং গ্লোবাল ট্রেড, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি ডিসক্লোজিং এ সেট অফ কমার্শিয়াল টার্মস within certain interval, officially known as Incoterms, mean international commercial terms. তার মানে Incoterms mean international commercial terms. Incoterms prevent confusion in foreign trade contacts by the clarifying obligations of the buyer and seller. তার মানে কথা হলো ইনকোটার্মস বলতে আমরা বুঝবো ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। এইটা একটা বাণিজ্যিক পদমালা, বাণিজ্যিক নামমালা। এটাকে সেলস টার্মও বলা হয়, এটাকে ট্রেড টার্মও বলা হয়। এইটা দিয়ে কি করা হয়? পণ্য বা সেবা কিভাবে বিক্রি করা হবে, বিক্রির শর্ত কিভাবে নির্ধারণ করা হবে, কোন কোন পর্যন্ত এইটা পণ্য বা সেবার দাম নির্ধারণ করা হবে, কোন কোন পর্যন্ত ক্যারি করবে, কে ফ্রেইট বহন করবে, মিন জাহাজ ভাড়া বহন করবে, কে করবে না, কে ডকুমেন্টেশন তৈরি করবে, কে করবে না, পণ্যের ঝুঁকি কে কতটুকু বহন করবে, কার দায় দায়িত্ব, এই সমস্ত কাজ কামগুলো করতে কতটুকু ইনকোটার্মস দেখলে সেটা বোঝা যায়। আমরা এটা আলাপ করব, এটা আজকে একটু দেখব। এই ইনকোটার্মস এর মালিক হলো ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। এটা হলো একটা বেসরকারি প্রতিষ্ঠান। ডব্লিউসিও যেটা হলো ইন্টার গভর্নমেন্টাল ইনস্টিটিউশনস বা প্রতিষ্ঠান। আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স হলো একটা বেসরকারি প্রতিষ্ঠান। হ্যাঁ, প্যারিসে হলো হেডকোয়ার্টার, হেড অফিস। তারা 10 বছর অন্তর অন্তর কিছু কিছু নতুন শব্দমালা প্রকাশ করে অথবা পুরোনোগুলো এডিট করে, এডিশন করে, ইমিশন করে। এখন ইনকোটার্মস 2020 বাজারে চালু আছে। মেইন কারেন্ট ইনকোটার্মস হচ্ছে 2020। আমরা দেখেছি এইচএস কোড নিউমেরিক সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, এইচএস ইনকোটার্মস প্রকাশ করা হয় অ্যালফাবেট দিয়ে। তাহলে এইচএস কোডের সাথে ইনকোটার্মস এর বেসিক কিছু পার্থক্য আছে। প্রথমটা হলো এইচএস কোড ইজ আ নিউমেরিক নাম্বার আর ইনকোটার্মস হলো অ্যালফাবেট। সবসময় ইনকোটার্মস এর একটা বড় নাম থাকে, বড় অর্থ থাকে, সেটা একটা বিষয়। মূল বিষয় হলো ইনকোটার্মস কে সবসময় 3টা অ্যালফাবেট দিয়ে প্রকাশ করা হয়। যত ইনকোটার্মস আছে সেটা তিনটা অ্যালফাবেট দিয়ে প্রকাশ করতে হবে। এটা অনেক বড় নাম, কিন্তু প্রকাশ করা হবে 3টা অ্যালফাবেট দিয়ে। ইনকোটার্মস 2020 তো 11টা ইনকোটার্মস এর কথা বলা আছে। আমাদের গভর্নমেন্ট সবগুলোর অনুমোদন দেয় না, সবগুলো আমাদের পড়ার দরকারও হয় না। দোজ হু আর দ্য মেন উই লাইক আই অ্যান্ড ইউ আর দ্য ভেরি মাচ স্টুডেন্ট অফ দ্য এলিমেন্টারি লেভেল, উই নিড টু স্টাডি around 30 and 40% in number of the incoterms। আমরা শতভাগ ইনকোটার্মস মিন 11টার ভিতরে 11টাই পড়ার দরকার নেই, 5টা 6টা পড়লে আমাদের জন্য যথেষ্ট। সেইগুলো আমাদের দেশে অনুমোদন আছে, অনুমোদন যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব, একটু ডিপে আলোচনা করব। ঠিক আছে। সিগনিফিক্যান্স এন্ড ব্যাকগ্রাউন্ড আমরা মোটামুটি কিছু বলছি, তারপরেও আর একটু বলি। ইনকোটার্মস ফার্স্ট ডেভেলপ ইন 1936 বাই আইসিসি, লেটার আফটার মডিফাইড, রিভাইসড অ্যান্ড এনরিচড পিরিয়ডিক্যালি। ডেফিনিট আমরা বলছি 1936 সালে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এটাকে ডেভেলপ করে। এর পর পর কি করেছে, মডিফিকেশন হয়েছে, রিভিশন হয়েছে এবং পিরিয়ডিক্যালি মিন এখনকার নিয়ম হলো 10 বছর পর পর আপগ্রেডেশন হবে, সেটা হচ্ছে। As per decision of the ICC, for correspond and adopt best practices since 1990, Incoterms are revising after 10 years interval। 10 বছর পর পর এটা হচ্ছে বলছি। ICC's mission is to promote open market and ensure global economic prosperity through the trade। একই কথা। পৃথিবীর কতটা দেশে কতগুলো চালু আছে বলছে, 140টা দেশে। এটা ডেভেলপ করা হয় না, এখন অনেক বাড়ছে। প্রায় 50 মিলিয়ন কোম্পানি এবং ইনস্টিটিউট গুলো, ব্যাংক গুলো গ্লোবালি এটা ব্যবহার করে। Incoterms 2020 now is in force and will continue 10 years of its tenure, mean up to 31st December 2029। সেটা আমরা বলছি, মিন 30 সালে আবার নতুন করে ইনকোটার্মস আসবে। আর এই ইনকোটার্মস আমরা ব্যবহার করব ভলান্টারিলি। ঠিক আছে।
ইনকোটার্মসে কি করে? ইনকোটার্মসে কি পড়ে? ইনকোটার্মসে কি করে, ইনকোটার্মসের ফিচার গুলো কি কি থাকে সেগুলো আমরা একটু দেখব। ইনকোটার্মস আর শর্ট ক্লারিফাই দ্য টার্মস অ্যান্ড রুলস ফর ইন্টারন্যাশনাল ট্রেড। আমরা আলাপ করছি ইন্টারন্যাশনাল ট্রেডের টার্ম গুলো এখানে থাকবে, কারণ আমরা বলছি এটা দেখলে আমরা বুঝতে পারবো কোন পর্যন্ত দাম ঠিক করা হয়েছে। আমদানিকারক এবং রপ্তানিকারক মিন বায়ার এবং সেলার কে কতটুকু ঝুঁকি বহন করে, কার কতটুকু ভূমিকা আছে, কতটুকু দায়িত্ব আছে, সেগুলো এগুলো ব্যবহার করে। আমরা এগুলো মোটামুটি সব আলাপ করছি, তিনটা ইংরেজি অ্যালফাবেট দিয়ে আলাপ করা হয়, আর সেগুলো কথাবার্তা হয়ে গেছে আপনাদের সাথে। 7 নম্বরটা আমরা দেখবো, দিস থ্রি লেটার্স টার্মস রিফ্লেক্ট দ্য ডিস্ট্রিবিউশন অফ। এই যে তিন শব্দ দিয়ে বললাম, তিনটা ইংলিশ শব্দ দিয়ে প্রকাশ করব, এই তিনটা ইংলিশ শব্দের কাজ কি, এরা কি করে? বেসিক্যালি এই তিনটা শব্দ তিনটা বিষয়কে, তিনটা দিশাইকে সাইট করে, উল্লেখ করে। একটা হলো কস্ট, চায়না থেকে এক কন্টেনার ল্যাপটপ আনলো। আমার কিন্তু বলছে যে মোবাইল ধরে কিনা ভাই আবার বলবেন। হুম, এটা হলো কি হয়েছে, যে চায়না থেকে আমি 100 পিস ল্যাপটপ আনতে চাই। এই ল্যাপটপ যখন আমরা আমরা বললাম, শিখছি ইনকোটার্মসের ব্যবহার ছাড়া ফরেন ট্রেড করার সুযোগ নাই। একটা ইনকোটার্ম থাকবে, সেই ইনকোটার্ম দেখলে আমি বুঝতে পারবো কত দাম, সেটা না কোন পর্যন্ত দাম, চট্টগ্রাম পর্যন্ত দাম, নাকি ঢাকা পর্যন্ত দাম, নাকি সাংহাই থেকে দাম, আমরা বুঝতে পারবো যখন আমরা পড়বো। পড়ার পরে সেটা বুঝতে পারবো। এইটা দেখলে তো রিস্ক, কে কতটুকু ঝুঁকি বহন করে। সাংহাই থেকে শিপে লোড হলো, চট্টগ্রামে আসার আগে ডুবে গেল, এই ডুবে যদি যায় ঝুঁকি কে বহন করবে, সেটা বোঝা যাবে, মানে ক্ষতিটা কার হবে। ঠিক আছে, যদি জাহাজ ডুবে যায় সেলার মিন এক্সপোর্টার ইম্পোর্টারের কাছে টাকা চাইতে পারবে কি না, এটা বোঝা যাবে। আর অব্লিগেশনস, আমরা জানি ইন্টারন্যাশনাল ট্রেডে অনেক দায়িত্ব থাকে, বায়ার এবং সেলারের, কে কাগজ তৈরি করবে, কে নোটিফিকেশন করবে, কে ইনফরমেশনস করবে, কে ডকুমেন্ট প্রেজেন্টেশন করবে, অনেক দায়িত্ব থাকে। ইনকোটার্মস দেখলে আমরা বুঝতে পারবো কোন পক্ষ কতটুকু দায়িত্ব, কতটুকু ভূমিকা পালন করবে। ঠিক আছে, আমরা যদি ইন জেনারেল একটু দেখি, সেখানে অনেকগুলো কথা আছে, যা এত সময় আলাপ করলাম সেটাই জেনারেল অব্লিগেশনস, ডেলিভারি, ট্রান্সফার অফ দ্য রিস্ক, ক্যারিজ, ইন্স্যুরেন্স, ডেলিভারি ট্রান্সপোর্ট, এক্সপোর্ট ক্লিয়ারেন্স, চেকিং, অ্যালোকেশনস, কস্ট নোটিশ, এগুলো সব দায়িত্ব জেনারেল অব্লিগেশনস। এটা অব্লিগেশনের ভিতর পড়ে ডেলিভারি, ডেলিভারির একটা দায়িত্ব, কে ডেলিভারি করবে। রিস্ক, রিস্ক আমরা একটু পড়ছে, রিস্ককে কভার করবে ইন্স্যুরেন্স। আমি আমি যদি এমন কন্ডিশনে এমন ইনকোটার্মসে পণ্য বেশি, আমার দায়িত্ব মিন এক্সপোর্টারের দায়িত্ব সাংহাইতে শেষ, তাহলে যদি কেলাঙে পণ্য ডোবে, তাহলে ইম্পোর্টারকে পেমেন্ট করতে হবে, ঝুঁকি ইম্পোর্টারের। ঝুঁকি এখানে স্থানান্তরিত হবে সেলার থেকে বায়ারে, বায়ার থেকে সেলারে, ঝুঁকি স্থানান্তরিত হবে, কিভাবে স্থানান্তরিত হয় সেটা আমরা ইন ডিটেল দেখবো। আর এই চেকিং, অ্যালোকেশন, কস্ট নোটিশ, এগুলো সব দায়িত্বের ভিতরে পড়ে। কে কতটুকু দায়িত্ব পালন করবে আমরা আগে আলাপ করছি, সেটা ইনকোটার্মস দেখলে বোঝা যাবে। এই মোটামুটি এই আলোচনা হলো। এরপরে আমি আশা করব আপনাদের প্রশ্ন প্রশ্ন কিছু আছে, যদি প্রশ্ন থাকে একটু লিখে রাখেন। এটা আলাপ করার পরে, এই 11টা ইনকোটার্মস আছে, এটা আলাপ করার পরে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নেব। ঠিক আছে, তাহলে টাইপস অফ ইনকোটার্মস। ইনকোটার্মস 2020 কনসিস্টস অফ 11 সেটস অফ টার্মস। আমরা বলছিলাম প্রথম একটা শব্দ, ইনকোটার্মস যত বড়ই হোক না কেন, তিনটা ডিজিট দিয়ে, তিনটা অ্যালফাবেট দিয়ে প্রকাশ করা হবে। এখানে হলো EXW, এর পুরো অর্থ হচ্ছে এক্স ওয়ার্ক। এই এক্স ওয়ার্ক আমরা কোথাও ব্যবহার করব না, আমরা ব্যবহার করব, আমরা ব্যবহার করব কি, আমরা ব্যবহার করব EXW। FCA এর অর্থ হলো ফ্রি ক্যারিয়ার, ফ্রি ক্যারিয়ার, আমরা এটা ব্যবহার করব না, আমরা করব FCF।
ফ্রি অ্যালংসাইড শিপ এর অর্থ হচ্ছে এফএএস, ফ্রি অন বোর্ড আছে এফওবি, কস্ট অ্যান্ড ফ্রেইট সিএফআর, ক্যারিজ পেইড টু সিভিটি, cost insurance and freight CIF, carries and insurance paid to CIP, DAP delivered at প্যালেস হয়ে গেছে, এটা আসলে হবে ডেলিভার্ড অ্যাট প্লেস। DPU delivered at place unloaded, DDP delivered ডিউটি পেইড। এই 11টা ইনকোটার্মস আছে, দেখেন দেখলেই বোঝা যায়, দেখলেই বোঝা যায়, এইটা দেখলেই বোঝা যায় এইটার মানেটা কি। আমরা এটা আলাপ করলাম, এটা একটু ডিটেইলে পড়বো, আবার একটু রিভিশনে যাব। ইনকোটার্মসের ইনকোটার্মসের নাম যত বড়ই হোক না কেন, তাকে 3টা সংখ্যা দিয়ে প্রকাশ করা হবে। যত ফরেন ট্রেড দেখবেন, লেটার অফ ক্রেডিট দেখবেন, টেলিগ্রাফিক ট্রান্সফার দেখবেন, ওপেন অ্যাকাউন্ট দেখবেন, ডকুমেন্টারি কালেকশনে দেখবেন, কনসাইনমেন্ট বেসিসে সেল পারচেজ যেটা সেটা দেখবেন, সব জায়গায় ইনকোটার্মসের ব্যবহার করা হবে। ইনকোটার্মস মাস্ট কন্টেইনস 3 অ্যালফাবেট, নো মোর দ্যান 3, নো লেস দ্যান 3। ঠিক আছে, এটা এই 11টা ইনকোটার্মস আছে। এই 11টা ইনকোটার্মস আমরা পড়ছি, পড়ার পরে আপনারা বুঝতে পারছেন কিছু কিছু এটা কি হতে পারে। কিন্তু আমরা বলি, আমরা আমরা হলাম বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ, আমাদের আমাদের কিছু কনসিকুয়েন্সিয়াল, আপনার কিছু বুদ্ধিবৃত্তিক ধারণা আছে। হ্যাঁ, এই ধারণাগুলো আমরা কাজে লাগাবো না। আমরা ঠিক আইনে যেভাবে বলা আছে সেই জিনিসগুলো একটু মুখস্থ করব, বেসিক জিনিস মুখস্থ ছাড়া হবে না, এবং আমরা সেভাবে আগানোর চেষ্টা করব। হ্যাঁ, এই যে এই যে 11টা ইনকোটার্মস আছে, এই 11টা ইনকোটার্মস সব পরিবহনের জন্য ব্যবহার করা হয় না। সাধারণত ইনকোটার্মস কি হবে, মাল পরিবহনের জন্য ব্যবহার করা হয়। এখন এই ইনকোটার্মস এর 11টা ইনকোটার্মস আমরা জানি। আমরা মাল ইন্টারন্যাশনাল ট্রেডে মাল বহন করি পানিপথে, মাল পরিবহন করি আকাশপথে, মাল পরিবহন করি রেলপথে, মাল পরিবহন করি, আমরা দেখছি আপনার সারফেস ট্রান্সপোর্ট মিন ট্র্যাকে, মাল ট্রান্সপোর্ট করি আমরা পাইপ লাইনে, মাল ট্রান্সপোর্ট করি আমরা রজ্জুপথে। এতগুলো হতে পারে, এতগুলো ওয়েতে, দেয়ার হ্যাজ দ্য ডিফারেন্ট মাল্টিপল ওয়ে টু ক্যারি দ্য গুডস, টু ট্রান্সপোর্ট দ্য গুডস। কিন্তু সব ট্রান্সপোর্টের ক্ষেত্রে একই ইনকোটার্মস ব্যবহার করা যাবে না। পানিপথের জন্য মাত্র এই 4টা ইনকোটার্মস ব্যবহৃত হবে, এফএএস, এফওবি, সিএফআর। এফওএস মানেটা কি আমরা এখানে দেখব। এফএএস ফ্রি অ্যালংসাইড শিপ, এর অর্থ হলো এক্সপোর্টার এই জায়গাটাতে মাল জাহাজের কাছে নিয়ে দেবে, জাহাজে তুলে দেবে না। কাজে জাহাজ পর্যন্ত একটা, সাংহাইতে কি আমরা দেখছি, আমরা সাংহাই থেকে ল্যাপটপ কেনার কথা বলছিলাম। তো সাংহাই থেকে ল্যাপটপ যেই ফ্যাক্টরি থেকে ল্যাপটপ কিনছি, ওইটা হয়তো সাংহাই নদীবন্দর থেকে, সমুদ্র বন্দর থেকে আরো 100 কিলোমিটার দূরে। ওই 100 কিলোমিটার দূরের ফ্যাক্টরি থেকে সে মাল তৈরি করবে এবং জাহাজে উঠায় দেবে না, জাহাজ বন্দরে এনে নামায় দেবে। এটা যদি হয়, এটা হবে এফএএস, ফ্রি অ্যালংসাইড শিপ। হ্যাঁ, তারপরে দেখলাম এফওবি। তাহলে হোয়াট ইজ দ্য এফওবি? এফওবি হলো ফ্রি অন বোর্ড। আপনি এই জাহাজ কি হবে, এই জাহাজের কাছে যখন এ মাল আনছিল, এখন আর জাহাজের কাছে রাখবে না, জাহাজে উঠায় দেবে। এফওবি আমাদের দেশে অ্যাপ্রুভাল আছে, এফএএস এর সাধারণত পণ্য আনা যায় না। এফওবি কে আমরা বেসিক কস্ট অফ দ্য মেটেরিয়ালস ধরি, মেন পণ্যের, বাংলাদেশের কনটেক্সটে পণ্যের মূল্য হলো এফওবি, মেটেরিয়াল কস্ট। মেটেরিয়াল আমি এলসি করব, এই মাল জাহাজ পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত দাম হলো ফ্রি অন বোর্ড। হ্যাঁ, তারপরে আছে আমাদেরকে সিএফআর। দেখি সিএফআর অর্থটা কি, কস্ট অ্যান্ড ফ্রেইট। কস্ট হলো এফওবি, কস্ট হচ্ছে এফওবি মিন মালের দাম। আর সিএফআর, তাহলে কস্ট আছে এর সাথে ফ্রেইট মিন মালের দামের সাথে যদি জাহাজ ভাড়া যোগ হয় সেটা হবে সিএফআর। তাহলে তারপরে কি আছে, সিআইএফ। সিআইএফ দেখি কোথায় আছে, সিআইএফ, সিআইএফ আছে কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেইট মিন
আমার এখানে মালের দাম আছে, জাহাজ ভাড়া তো আগে ছিল, এর সাথে ইন্স্যুরেন্স যোগ হয়েছে। ঠিক আছে, তাহলে সিআইএফ এর ভিতরে তিনটা বিষয় থাকবে: কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। তার মানে আমরা এফওবি ধরবো শুধু মালের দাম, সিএফআর হলো কস্ট অ্যান্ড ফ্রেট, এতে হবে মালের দাম যোগ জাহাজ ভাড়া, আর সিআইএফ হচ্ছে কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। এই চারটা এই চারটা ইনকোটামস এই চারটা ইনকোটামস নদীপথে, পানিপথে, সমুদ্রপথে ব্যবহৃত হবে। সমুদ্রপথে এই চারটা ইনকোটামসের বাইরে কোনো ইনকোটামস ব্যবহার করার সুযোগ নাই। তাহলে আমরা যে বলছিলাম 11টা ইনকোটামস, তাহলে আর 7টা গেল কোথায়? আর 7টা ব্যবহৃত হবে ওই যে বললাম, সড়ক পথ রয়ে গেছে, রেল পথ রয়ে গেছে, বিমান পথ রয়ে গেছে, এই জায়গাগুলোতে বাকি 11টা ইনকোটামস ব্যবহৃত হবে। হ্যাঁ, তাহলে বাকি 11টা ইনকোটামস এর ভিতরে আর কি কি থাকছে? বাকি 11টা ইনকোটামস এর ভিতরে থাকবে এবার স্যার 11টা না 7টা? 7টা থাকবে। তাহলে এবার এ থাকবে মেন সড়ক পথ, এ থাকবে মেন রেল পথ, এ থাকবে মেন বিমান পথ। তা প্রথম হলো, আমরা এখানে দিলাম, আমরা একটু ডিটেল পড়বো, তার আগে আমরা একটা বেসিক ধারণা আপনাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছি। এক্স ওর, তো এক্স অর্ক হলো মালের দাম, এক্স অর্ক হলো মালের মূল্য। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইএক্সডাব্লিউ অ্যান্ড এফওবি? এটাও বলছি মালের দাম, এটাও বলছি মালের দাম। তাহলে কি হলো, পার্থক্য কি হলো? এখানে পার্থক্য হবে ওই যে আমি বললাম, আমি সাংহাই থেকে কি করব, সাংহাই থেকে আমি 100 পিস ল্যাপটপ কিনবো। আমি যদি সাংহাইতেই দামটা ঠিক করি, তোমার ফ্যাক্টরি কত, এক্স অর্থ, অর্থ হলো কারখানা অথবা গোডাউনে মালের দাম। এই ভদ্রলোক মাল জাহাজ পর্যন্ত পৌঁছে জাহাজে তুলে দেবে না, যদি না দেয় এক্সর জাহাজে ফ্যাক্টরিতে মালের দাম। আর এফওবি হচ্ছে ওই মালটা লোকাল ক্যারি করে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট পর্যন্ত পৌঁছে দিবে। এটা হলো ফ্রি অন বোর্ড। তাহলে ফ্রি অন বোর্ড হলো মালের দাম জাহাজ পর্যন্ত, আর এক্সআর হচ্ছে মালের দাম ফ্যাক্টরি। তাহলে এফসিএ কি? ফ্রি ক্যারিয়ার। ফ্রি ক্যারিয়ার হলো, এখন আমরা একটা ধারণা পাইছি যে শুধু পণ্য নদীপথে ব্যবহৃত হবে না, পানিপথে বহন হবে না, ল্যান্ড পোর্টে হবে। এই যে এফসিএ, ফ্রি ক্যারিয়ার হলো ট্রাকে করে আনতে হবে। হ্যাঁ, ট্রাকে উঠায় দেবে, ট্রাকে উঠাই দেওয়া পর্যন্ত মালের দাম। তার মানে এফওবি আর এফসিএ ধরবেন সেম। এফওবি পানিপথ হলে জাহাজে মাল উঠায় দেবে, আর এফসিএ ট্রাকে মাল উঠায় দেবে। ঠিক আছে, বিমানে মাল উঠায় দেবে, রেলে মাল উঠায় দেবে। এটা চলে গেল। আমরা এফওবি পড়ছি, সিএফআর পড়ছি, তাহলে সিপিটি। হোয়াট ইজ দ্য সিপিটি? যা সিএফআর, যেইটাই সিএফআর সেইটাই হলো সিপিটি। সিএফআর এর মাল পানিপথে বহন করা হবে, সিপিটির মাল পানিপথে বহন করা হবে না, আদার দ্যান পানিপথ। সিএফআর এর অর্থ হলো কস্ট অ্যান্ড ফ্রেইট, সিপিটির অর্থ হলো ক্যারিজ পেইড টু। তার মানে ল্যান্ড পোর্টে যখন আমরা মাল ক্যারি করব, তখন যদি আমদানিকারকের দেশের বন্দর পর্যন্ত মালের দাম নির্ধারণ করা হয়, সেটাকে আমরা বলবো সিপিটি, যার অর্থ হলো ক্যারিজ পেইড টু। আমরা সিআইএফ মানে পড়ছি এই মালের দাম এবং জাহাজ ভাড়ার সাথে ইন্স্যুরেন্স যোগ করা থাকে। সিআইপি তে ঠিক একই জিনিস, কি হবে? মালের দাম এবং ট্রাক ভাড়ার সাথে ইন্স্যুরেন্স যোগ করা হবে। তার মানে এর অর্থ হচ্ছে ক্যারিজ অ্যান্ড ইন্স্যুরেন্স পেইড টু। ডিএপি হলো আমার চট্টগ্রাম বন্দর পর্যন্ত আমি মালামাল আনবো, আমি আমি কি করব, আমি বেনাপোল বন্দর পর্যন্ত মালামাল আনবো। এইরকম যদি হয় এই ক্ষেত্রে, তাহলে সে মাল আনলোড করে দেবে, পৌঁছে দেবে, ডেলিভারি করে দেবে। ডিপিও হলো মাল গাড়ি থেকে নামায় দেবে,
ডিডিপি দেখলে আপনারা বুঝতে পারেন ডেলিভার ডিউটি পেইড, সে মালও পৌঁছে দেবে, যা- গাড়ি ভাড়াও দেবে, ইন্স্যুরেন্সের টাকাও দেবে, আবার ডিউটিও পেমেন্ট করে দেবে। এরকম হয় কিনা ইন্টারন্যাশনাল ট্রেডে আমরা জানি না, হয়তো হতে পারে, পাওয়ার সুযোগও আছে, কিন্তু আমাদের দেশে এটা হওয়ার সুযোগ খুব একটা নাই। কিন্তু আইনের বিধান আছে, আইনের বিধান আছে বলে আমরা পড়ছি। আমরা সবগুলো এখানে পড়বো না, আমাদের কাজে লাগে একমাত্র এই চারটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই কয়টা হলো? ছয়টা, পাঁচটা, আর এফসিএ, এটা, এই ছয়টা ইনকোটার্মস 11টার ভিতরে, এই ছয়টা আমরা একটু বেশি করে পড়বো। ঠিক আছে, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন? তা ফ্রি ক্যারিয়ারটা একটু স্যার বোঝা লাগে স্যার। ফ্রি স্যার ক্যারিয়ার, এটা এটা হ্যাঁ, এটা কি স্যার বাংলার ইয়া পাওয়া যাবে? তাহলে আমাদের একটু রিডিং পড়ে নিলে দুই তিনবার একটু বুঝতে পারতাম স্যার। বাংলা, এটা ইংরেজি খুব সহজ কঠিন? কঠিনের জন্য না স্যার, আসলে বাংলা একটু বিবরণটা সহজে বোঝা আমরা দেখাবো, যেত। আমরা এমন ভাবে দেখাবো সহজই হবে। ফ্রি স্যার ক্যারিয়ার হলো, আমার 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 হইলো ইন্ডিয়াতে আমি 1000 টন পাথর কিনছি। ঠিক আছে, জি স্যার। পাথর, পাথর আমি ট্রাকে করে আসবে, ওই ট্রাকে মাল উঠাই দেবে, ট্রাক ভাড়া আমি দেবো, বিন আমদানিকারক দেবে, রপ্তানিকারক শুধু ট্রাকে পাথর উঠাই দেবে, দিয়েই সে খালাস, তার আর কোনো দায়িত্ব নেই। এটা হলো ফ্রি ক্যারিয়ার। বোঝা ওকে স্যার। গেছে? ওকে স্যার। আর কোনো থ্যাংক ইউ। প্রশ্ন? শোনেন, এই সমস্ত বই হলো, এটা হলে সেটা হলো, বই তো আছে ডেফিনেটলি। আমি যে বাংলা বই কিনতে বলছিলাম আপনাদেরকে, আপনারা সেই বইটা কিনলে ওখানে বাংলায় সুন্দর করে লেখা আছে। তা তো বইটা কেনেনও নি, বইটা পড়েনও নি। এটা গল্প করে শোনেন। এক ভদ্রলোক, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। এক ভদ্রলোক, গ্রামে বাড়ি, কিন্তু খুব ইন্টেলিজেন্ট। সে তার ছেলেকে ইউনিভার্সিটিতে পড়তে পাঠাইছে। তো এমন এক দেশে পাঠাইছে, হয়তো সেই দেশে ছেলে মেয়ে হোস্টেলে একই সাথে থাকা যায়, থাকার সুযোগ আছে। তো বাপ আইছে, বাপ এসে হঠাৎ এসে দেখে ছেলের রুমে এক মেয়ে আছে। তো ছেলে বললো যে, বাপ তুমি কিছু মনে করিও না, হ্যাঁ, ও হইলো টুম্পা, ও আচ্ছা স্যার। খুব, হ্যাঁ, আমার ভালো বন্ধু, আমরা দুইজন একসাথে পড়ালেখা করি। বাপ বলে, গুড, ভালো কথা, তোমরা একসাথে পড়ালেখা করো, ভালো থাকো, ভালো বন্ধুত্ব করো, কোনো সমস্যা নাই। তো বাপ একদিন থাকছে, খাইছে দাইছে একসাথে, এরপরে চলে আসছে। চলে আসার পরে ঘটনা ঘটছে, মেয়ে থাকে এক রুমে, ছেলে থাকে এক রুমে। তো মেয়ে এক প্লেটে ভাত খায়, ছেলে এক প্লেটে ভাত খায়, মেয়ে টেবিল প্লেট হারায় গেছে। কি হারায় গেছে? কি হারায় গেছে বলেন? প্লেট হারায় গেছে, তাই না? প্লেট, আর মেয়ের প্লেট আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তা অনেক খুঁজে পাওয়ার চেষ্টার পরে যখন না পাওয়া গেল, তখন মেয়ে বলল, আসলে তোমার বাবা মনে হয় একটা চোর প্রকৃতির আছে, আমার প্লেটটা চুরি করে নিয়ে গেছে। তো এই কথা শোনার পরে ছেলের কি ভালো লাগে? ভালো লাগবে বলেন? কারোর বাপরে যদি কয়, বলা হয় চোর, আবার তো যেন তেন জিনিস না, ছোট্ট একখান থালা চোর, এটা কি কোনো ছেলে মানে? মানতে পারে সহজ ছেলের জন্য? না স্যার। তখন কি বললো, তার বাপরে চিঠি লিখলো যে, বাবা, আহ আসলে কিছু মনে করিও না, টুম্পা তো আমার খুব ভালো বন্ধু, সব কিছু শেয়ার করে, তা ওর প্লেটটা হারায় গেছে, ভুল করে তোমার ব্যাগে কি চলে গেছে, একটু খুঁজে দেখবা? তখন বাপের চিঠি লিখলো, তোমার বন্ধু খুব ভালো কথা, কোনো সমস্যা নাই, এই 7 দিনে এই মেয়ে যদি একবার তার বালিশে ঘুমাইতে যাইতো, তাহলে দেখতে পাইতো এই প্লেট তার বালিশের নিচেই লুকানো আছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন তো? জি স্যার। তাহলে কি হইলো? ভালো বন্ধু ভালো আছে, আলাদা আলাদা থাকে, এর বাইরে কিচ্ছু নাই, কিন্তু কি হইলো, 7 দিনে একবারও তার বিছানাতে ঘুমাতে যায়নি, তাহলে সে ঘুমাইছে কই? একসাথে একসাথে তো আমি যে বইয়ের কথা বলছিলাম, উল্টায় দেন গল্প। এই বইটা যদি কিনতেন এবং বইটা পড়তেন, ওই জায়গায় কিন্তু বাংলাতে খুব সুন্দর করে লেখা আছে।
এটার আলাদা বই নাই, আলাদা ইংরেজি বই আছে, ইনকোটার্মস 2020 এটা আইসিসির একটা পাবলিকেশনস। মোটামুটি 400-500 টাকা দাম নেই, আর নীলক্ষেত থেকে প্রিন্ট করা আছে, যারা একটু ভালো পড়ে তারা নিয়ে আসে। যেমন 7খানিক টাকা ইয়ে নেই ফটোকপির দাম, কিন্তু তো পড়তে হবে। তাহলে একটু ওই, বইয়ের নামটা বলে দিবেন স্যার, ওইটা পাচ্ছি না আমি খুঁজে। লেখক সাহেব। হ্যাঁ ওইটা আমি অনেক জায়গায় গেছি শোনেন, কিন্তু বইটা আমাদের পাওয়া প্রবলেম হলো এই একটা বই হয় কি, ওই বই সব বেচতে আসে, তো যেটার আমি নাম বলবো সেটা পাবেন না। নীলক্ষেতে যাবেন, অথবা বিভিন্ন ওই যে আমাদের এনবিআর অথবা সেগুনবাগিচা, এই জায়গায় গেলে ওই জায়গায় বলবেন যে ফরেন এক্সচেঞ্জের কি বই আছে, দেখবেন একাধিক বই দোকানদারের দেখাবো, হয়তো আপনি যেটা টার্গেট করে যাবেন ওইটা পাবেন না। টার্গেট করে যাবেন না, ওখানে যাবেন 2-3টা দেখবেন, দেখবেন এটা মিলে যাবে। হুম, এটা মিলে যাবে। ফরেন এক্সচেঞ্জের অনেক বাংলা বই আছে মার্কেটে। আপনারা কেউ আছেন নীলক্ষেতে গেছেন, এমন কেউ আছেন? জি স্যার আছি। স্যার, যখন যখন ঢাকা ছিলাম স্যার তখন বেশ স্যার কয়েকবার একবার গিয়েছি, না, কিন্তু এখন তো কয়েক ঢাকার কয়েক বাইরে, এই কয়েক জন্য যেতে পারি না স্যার। স্যার কয়েকশো বার গেছি স্যার। আমি আচ্ছা, কি ঢাকা কলেজ স্টুডেন্ট স্যার। ও দ্য গুড, দ্য ফরেন এক্সচেঞ্জের বই খুঁজছেন নীলক্ষেত মার্কেটে নীলক্ষেতের গিয়ে? পাশেই স্যার আমাদের হ্যাঁ, কলেজ। তা আপনি ওইটা তো হবে না। হ্যাঁ, ও কয় না, মক্কার লোক হজ পায় না, ঠিক আছে, বলে বলে কি না? তো আপনি নীলক্ষেতে যে ফরেন এক্সচেঞ্জের বই খুঁজছেন কিনা, জি স্যার। নীলক্ষেতে গেছেন সেটা তো ঠিক আছে, ফরেন এক্সচেঞ্জের বই খুঁজছেন, যাবেন। আমি একটা বলে দেবো, আমি না স্যার, মহিউদ্দিন সাহেবের খুঁজি নাই। বইয়ের কথা বলবো, হয়তো ওইটা পাবেন না এইবার, আপনি এটার জন্য অত দ্বন্দ্ব হয়ে খুঁজবেন, কিন্তু বাংলায় খুঁজবেন, অনেক বই আছে বাংলায়। হুম। ওকে স্যার। তবে একটা জিনিস হলো, 2024-25 ভার্সনের আগের বই কিনবেন না, কিনলে কিন্তু তখন ইনকোটার্মস 2010 পাবেন। 2010 সাথে কিন্তু 20-এ অনেক পরিবর্তন হয়ে গেছে, যেগুলো লেটেস্ট ভার্সনের বই সেগুলো কিনবেন, ঠিক আছে? আর আপনারা স্যার যদি দুই আবার হাজার দুই হাজার চব্বিশ পঁচিশ সংস্করণটা কিনতে হবে। কেনেন, হয়তো 24-25 নাও পাইতে পারেন, 23 কেনেন তা হবে, কারণ ফরেন এক্সচেঞ্জ তো খুব একটা পরিবর্তন হয় না। আর যেই পরিবর্তনগুলো ইয়েতে হয়, যেগুলো ইএসআরও এবং আইনে যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো তো আমরা দেখাই। 23-এর আগে যদি কেনেন, 23শে জুনের আগে যদি কেনেন, তাহলে তো কাস্টমস আইন 1969 পাবেন। তো 23 সালে তো কাস্টমস আইন পাল্টে গেছে, বেসিক জিনিস পাল্টে গেছে, আপনি পাবেন না। মানে আপডেটটা পাবো না স্যার। হুম, 24-25 ভার্সন সবাই যাবেন। আসলে হয় কি জানেন, বই ছাড়া এই আমি যতই পড়াই না কেন, যদি বেসিক নলেজ না থাকে, তাহলে এটা দিয়ে ভালো লার্ন করা সম্ভব না। এই জন্য প্রত্যেককে আমি বলছিলাম যে একটা করে বই কেন ভাই, বাংলায় কেনেন না, হুবহু বাংলার সাথে মিলে যেত। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ট্রেড, কিছু কারণে এইগুলো মূল বইয়ে সব ইংরেজিতে লেখা আছে, এই ইংরেজি করলে বাংলার সাথে তো এগুলো মেলে না, আমার বাংলা বানান করে করে লিখতে হতো। হ্যাঁ, কস্ট অ্যান্ড ফেইট, এটা তো আমি ইচ্ছা করলে লিখতে পারবো না, অন্য কিছু সিএফআর বাংলা ইচ্ছা করলে সি সি দন্ত সি ইএফ এফ আর আর এইভাবে আমাকে লিখতে হবে। এই কারণে আমাদেরকে ইংরেজিতে লিখতে হচ্ছে। তার মানে মনে করেন না, উই দ্য পিপুল নো ভেরি মাচ গুড ইংলিশ কনসিডারিং বাংলা, ডেফিনেটলি নো। বাংলা আমাদের মাতৃভাষা, আমরা সেটা বাংলা ভালো জানি, বাংলা আমরা প্র্যাকটিস করি, বাংলা আমরা চর্চা করি সব সময়। কিন্তু কিছু বেসিক রিজন উই আর কম্পেলড টু ইউজ দ্য সাম সর্টস অফ ইংলিশ ওয়ার্ড, সাম সর্টস অফ টেকনিক্যাল ওয়ার্ডস, কারণ এগুলোর কি হয়, বাংলা নেই। এই ইনকোটার্মস গুলো সব টেকনিক্যাল ওয়ার্ড, এটার বাংলা তো আমি ইচ্ছে করলে করতে পারবো না। এই জন্য কি করবেন, আপনারা বাংলা বইটা কিনবেন, ঠিক আছে? তো সবাই বাংলা বইটা, শুধু এই কোর্স শেষ হয়ে গেলে কাজে লাগবে না তা না, এই যখন অবসর সময় পাবেন পড়বেন, that will give you a very much good result to boost up your knowledge considering the foreign trade। আপনি এটা জানতে পারবেন, কাজে বই কিনতে কার্পণ্য করবেন না, ঠিক আছে? জি স্যার। একটা রাইটারের নাম বললে আমরা কিনতাম স্যার। হুম, বললাম তো, আমি রাইটারের নাম একাধিকবার বলছি, এটা পাবেন না ওখানে, যে ওই রাইটারের জন্য খুঁজবেন, পাবেন না। আপনি নীলক্ষেত যে জিজ্ঞেস করবেন, ভাই ফরেন এক্সচেঞ্জের বই কি আছে, ঠিক আছে? ফরেন এক্সচেঞ্জ বললে আবার ঝামেলা আছে, বললেন ফরেন এক্সচেঞ্জ এন্ড ফরেন ট্রেড। হ্যাঁ, এইটা বই আছে, মহিউদ্দিনের বই আছে, হায়দার আলীর বই আছে, সি জীবন দামের বই আছে, চান্দ এন্ড সন্সের বই আছে, অনেক বই আছে।
কিন্তু দেখা যাচ্ছে আমি একটা বলবো, আপনি তো ওইটা কেনার জন্য ব্যস্ত হবেন নাকি? জি স্যার। পাবেন না। এই জন্য ওখানে যাবেন, আপনি গেলে দুই তিনটা দেখে একটা বই কিনে নিয়ে আসেন, সেটা হলেই হবে। ও বইয়ে সব বাংলা বই যেটা লেখে, বুঝতে পেরেছেন তো? ওই লেখকও যেরকম পাঠকও সেরকম, হ্যাঁ। ওই শুধু বই একটা থাকলে হয় ধারণা নেওয়ার জন্য, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। এখন আমরা যেটা দেখব classification incoterms classification of incoterms as per role। ভূমিকার ভিত্তিতে আমাদের এইটা ভাগ বটরা কিভাবে করব সেটা আমরা দেখব, হ্যাঁ। ডিলিং উইথ সার্টেইন অব্লিগেশনস মানে কি? বাধ্যবাধকতা, দায়িত্ব, কস্ট অ্যান্ড রিস্ক। ইনকোটার্মস মে বি সেগ্রিগেটেড ইন দ্য 4 গ্রুপস। এইবার আমরা যে 11টা দেখলাম, এই 11টাকে 4টা গ্রুপে ভাগ করে ফেলবো। এই 4টা গ্রুপ কি? ই গ্রুপ, এফ গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ। ই গ্রুপে মাত্র পড়বে একটা, এক্সোর। একটা যদি আপনি বুঝতে পারেন, আর কোনো কিছু আপনাকে পরের গুলো একেবারে সুমন্ত সুর মতো, একটা সেলারের পাশ থেকে বায়ারের পাশে বসায় দেবেন, অথবা বায়ারের পাশ থেকে নিয়ে যে সেলারের পাশে বসায় দেবেন। ভূমিকা তিনটা জিনিস আমরা বলছি, কি কি? অব্লিগেশনস, রিস্ক অ্যান্ড কস্ট। এটা এক পক্ষ থেকে আর এক পক্ষে শুধু স্থানান্তরিত হবে, অন্য কোনো কাম নাই। এক্স ওর, এটাকে আমরা প্রকাশ করব ইএক্স ডাব্লিউ দিয়ে, ঠিক আছে? ইএক্স ডাব্লিউ আমরা বলছি কি? মালের দাম। কোথায় মালের দাম? সেলারের ফ্যাক্টরিতে মালের দাম, অথবা সেলারের গোডাউনে মালের দাম। দেখি এখানে কি বলে, বায়ার টেকস কেয়ার এভরিথিং, সেলার মেক্স দ্য গুডস অ্যাভেলেবল সিম্পলি। কোথায় সিম্পলি? টু হিজ ফ্যাক্টরি প্রিমিসেস, টু হিজ গোডাউন। তার মানে সেলার কি করবে? ফ্যাক্টরিতে মাল অ্যাভেলেবল রাখবে, সেই ফ্যাক্টরি থেকে গাড়িতেও উঠায় নেবে বায়ার, সমস্ত খরচ করবে বায়ার। শুধুমাত্র সেলার কি করবে? বলবে যে ভাই, আমার এই ল্যাপটপ কার্টুন করা আছে, তুমি দয়া করে কার্টুন নাও, গাড়িতে উঠাও, আমার টাকাটা দাও, চলে যাও। কত টাকা? এক্সার্ক সেটা প্রকাশ প্রকাশ করবে না, কিন্তু বলবে ওই ফ্যাক্টরির প্রিমিস পর্যন্ত ভাড়া। এরপর হলো এফ। এফ গ্রুপে তিনটা আছে, এফসিএ, এফওএস, এফওবি। আমরা জানি এফসিএ ব্যবহৃত হবে আদার দ্যান ওয়াটারওয়ে ট্রান্সপোর্টেশনস। এফএএস আর এফওবি এই দুটো ব্যবহৃত হবে সিওএ অফ ট্রান্সপোর্টেশনস। মেইন ট্রান্সপোর্টেশন ইজ বিয়ারিং বাই বায়ার। এই জায়গায় মালের দাম, এইটাও মালের দাম, এইটাও শুধু মালের দাম। এইটা হলো মালের দাম। মালের দাম কে নেবে? এক্সপোর্টার নেবে। কিন্তু গাড়ি ভাড়া বহন করবে বায়ার, মিন ইম্পোর্টার। তাহলে সিতে কি আছে? সিতে আছে 4টা, সিএফআর, সিপিটি, সিআইএফ, সিআইপি। মেইন ট্রান্সপোর্টেশন ইজ বিয়ারিং বাই দ্য সেলার। তার মানে এখানে মালের দামও সেলারের ভিতরে, গাড়ি ভাড়াও সেলারের ভিতরে। এই জায়গাতে আমরা এটা পড়ছি, সিএফআর, সিবি। এটা মুখস্থ করবেন, এটা মুখস্থ না করার উপায় নাই। এই সাইডটাতে কি হবে? মালের দাম। স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এই যে সিএফআর সিপিটি এগুলো যে স্যার আমরা পড়তেছি, এটা কখন মানে আমরা ইয়া করবো মানে প্রয়োগ করবো, এটা কিভাবে বুঝবো স্যার? এটা ইম্পোর্টার বই যে আপনি যেটা ইয়েগুলো স্যার এখন আমাদেরকে বলতেছেন, এটা একটু যদি বলতেন স্যার। এখন কি পড়াচ্ছি আমি? এখন তো স্যার এগুলোর ব্যাখ্যা বোঝাচ্ছেন যা স্যার। পড়াচ্ছি এই না পড়বেন, বুঝলি? জি স্যার। হ্যাঁ, ওকে ওকে। আপনি যা যা পড়াচ্ছি ওটা আসবে, কামিং কামিং, ঠিক আছে না? ওকে স্যার। হ্যাঁ। ছোট্ট পিচ্চি ছেলে কি জাদু খেলা জাদু খেলা দেখছেন? জাদু খেলা দেখি নাই স্যার, জাদু করে আমার কান দিয়ে স্যার একবার বাদাম বের করছিল স্যার, এটাও দেখছি স্যার। আহ, জাদু খেলা হলো, হ্যাঁ, 8 বছরের ছেলে জাদু খেলা দেখতে গেছে বাপের জি স্যার। সাথে। তো জাদু খেলা দেখছে, দেখে
লিকলিকে হালকা হালকা পাতলা পিটানো শরীর, একটা লোক, মাথায় লম্বা চুল আছে, মুখের উপরে লম্বা মোচ আছে, চমৎকার চমৎকার খেলা দেখায়। কি খেলা দেখায়? কাদা নিয়ে আসছে, ফু দিচ্ছে, কবুতর হয়ে উড়ে চলে যাচ্ছে। রুমাল আনছে, ঝাঁকি দিচ্ছে, আগুন ধরে যাচ্ছে। ধান নিয়ে আসছে, ফু দিচ্ছে, ধামাধাম ধামাধাম খই আর মুড়ি হয়ে যাচ্ছে। ইট নিয়ে আসছে, ইটের উপরে বাড়ি দিচ্ছে, তুড়ি দিচ্ছে, ইট দুই ভাগ তিন ভাগ হয়ে যাচ্ছে। এই খেলার দিকে ছোট পিচ্চি আর থাকতে পারে না, লাফ দিয়ে স্টেজে যেয়ে পড়ছে। স্টেজে পড়ছে, কাকু কাকু, এই সব কি আপনার খেলা? আপনিই খেলান? তখন জাদুকর বলছে, বাজান, আমি কে, তুই কে? আমি তুই কিছুই না, সবই মওলার খেলা। মওলা যেভাবে খেলায় সেইভাবে হয়। ঠিক আছে? ঠিক আছে তো? শুধু ধৈর্য ধরে দেখতে হবে। তো এটা হলো আমাদের এই সিস্টেমে যে স্ক্রিপ্টটা আছে, এটাতে অন আফটার অ্যানাদার, অন আফটার অ্যানাদার শিডিউলি ইট উইল কাম। আমরা এখন আলাপ করছি, আমরা এখন আলাপ করছি কোন জায়গায় কোনটা। হ্যাঁ, সাউন্ডটা ডাউন হয়ে গেছে বুঝিনি। কিছুক্ষণ আগে সাউন্ড, এবার ঠিক আছে সাউন্ড। কিছুক্ষণ আগে সাউন্ড ডাউন ছিল। ডাউন হয়ে যাচ্ছিল, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে। হয় কি, এটা তো আমরা বলছি রিসিপ্রোকাল, বোথ সাইড কানেকশনস। আমি কিন্তু আমার এখান থেকে ডাউন হলে দেখতে পাই, এই জন্য মাঝে মাঝে জিজ্ঞেস করি আপনাদেরকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তো এখনো পর্যন্ত আমার এখান থেকে কিন্তু ডাউনের কোনো সিগন্যাল আমি পাইনি। হ্যাঁ, এটা তো ঠিক আছে। এনিওয়ে, আহ কোনো রিপিট করা লাগবে কিনা, কোনো কিছু সবকিছু শুনতে পেয়েছেন কিনা? 1 মিনিট আগে একটু রিপিট করে নেন। হুম। 1 মিনিট আগে যেটা বলছিলেন ওটা একটু রিপিট আরে করেন, ওইটা শুনতে পাইনি। হলো তো জাদুকরের গল্প, ওইটা রিপিট করার দরকার নাই। ঠিক আছে, ওটা না শুনলে চলবে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা আমরা কি করলাম? আমরা আমরা এখানে এফ সিএফআর, সিপিটি, সিআইএফ এবং সিআইপি পড়লাম। এই জায়গায় মূল মূল গাড়ি ভাড়া দেবে বিক্রেতা। ডিএপি, ডিপিইউ, ডিডিপি, সেলার সব কিছু করবে। সেলার কি করবে? সব কিছু সেলার করবে। আর বায়ার শুধু কি করবে? বাড়ি বসে মাল নিয়ে নেবে। তাই তো ব্যাপারটা, তাই না? সেলার টেকস কেয়ার এভরিথিং, বায়ার ডাজ এ ফি। তার মানে বায়ার শুধু, খুব মজা, সেলার গাড়ি মাল লোড দিবে, জাহাজ ভাড়া দেবে, ডিউটি ভ্যাট যদি কোনো কিছু প্রযোজ্য হয় সেটা দিয়ে দেবে, আর বায়ার শুধু মালটা রিসিভ করবে। এরকম কি হয় তো বলেন তো, কখনো হতে পারে? না স্যার। হয় না? তো এই যে আইন হ্যাঁ। বানাইছে ভদ্রলোকেরা, কেন বানালো? একটা জিনিস মনে রাখবেন, গতদিন বলছিলাম না, দড়ি পথে ইন্টারন্যাশনাল ট্রেড হয়। আপাতভাবে মনে হুম। হচ্ছিল হয় না, কিন্তু পরে তো দেখছি হয় নাকি। জি স্যার, এটাও একটা হয় কোনো কোনো দেশে। একটা জিনিস আমরা 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 যেগুলো আমরা পড়ছি, আমরা পেমেন্ট গেটওয়ে পড়ছি, আমরা দুটো জিনিস পড়ছি এই উল্লেখযোগ্য। একটা হলো ক্যাশ ইন অ্যাডভান্স, মিন এফটিটি। মনে আছে তো এটুকু নাকি নাই? জি স্যার, মনে আছে। আর একটা পড়ছি ওপেন অ্যাকাউন্ট। ঠিক আছে? তা এই ওপেন অ্যাকাউন্টের সাথে আর একটা বিষয় আছে কনসাইনমেন্ট সেল, আমরা এটা আনি নাই কারণ এর ব্যবহার কম হয়। তো এই ওপেন অ্যাকাউন্টে তো মাল দিয়ে দেয়, ঠিক আছে না? মাল তো দিয়ে দেয়, টাকা পরে পায় নাকি। জি স্যার। এখানে ধরেন আমাদের আমাদের হাতিল আছে না, হাতিলের নাম শুনেছেন? স্যার হাতিল, ফার্নিচার। হাতিল কি? ফার্নিচার। ফার্নিচার স্যার হাতিল। এই হাতিলের ফার্নিচারের শোরুম আছে আমেরিকাতে। তো ওই শোরুম ওরা নিজেরা বিক্রি করে। তো হাতিল তো এই এখান থেকে ফার্নিচার নিয়ে যাবে, নিয়ে যেয়ে আমেরিকাতে কি করবে? বিক্রি করবে। তা ও জি স্যার। যদি এখান থেকে হাতিলের একটা কনসার্ন আছে আমেরিকাতে, তা ওই কনসার্নের নামে মাল লোড করে দিল। তা ও টাকা পয়সা ডিউটি পেমেন্ট করে দিলে, ও তো ওর কোম্পানিই থাকলো। পরে বেঁচে কিনে যখন ওর হাতে টাকা আসলো, তখন হাতিল এখানে টাকা দিয়ে দিল। হয়তো বাংলাদেশে হাতিল কি করছে, ব্যাংকের লোন নিয়ে কাঠ কিনছিল।
ঠিক আছে, তো ব্যাংকের লোন আছে, ও কাঠ ফার্নিচার ট্রান্সফার করছে আমেরিকাতে। হাতিল কি করছে? ব্যাংকের লোন নিয়ে কাঠ কিনছে, ব্যাংকের লোন নিয়ে কেমিক্যাল কিনছে। লেবার কি করছে? লেবারে কইছে ভাই তো 10,000 টাকা মিস্ত্রির খরচ, কি তো 10,000 টাকা বেতন নেই, তো 10,000 টাকা দিয়ে দিলাম। তো শুধু তার মিস্ত্রি খরচটা হয়েছে। তো এই মিস্ত্রি খরচ করে সে টাকা নিয়ে মাল দিয়ে গেছে আমেরিকাতে। তো সে ডিউটি আমেরিকা থেকে পেমেন্ট করে দিক আর এখান থেকে পেমেন্ট করে দিক, তার কোম্পানি পেমেন্ট করে দিচ্ছে, অথচ বাংলাদেশের ব্যাংক থেকে সে টাকাটা নিচ্ছে, নিয়ে সে ডিউটিটা পেমেন্ট করে দিচ্ছে। তারপরে মাল ছাড়াই তো তার গোডাউনে গেছে, তারপরে বেসিক্যালি সে টাকাটা ফেরত দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে বায়ার এবং সেলার যখন একই হয় তখন এইগুলো ঘটার সম্ভাবনা থাকে এবং ঘটে। ঠিক আছে কিনা? এবার কি বোঝা গেছে, হয় কিনা? জি স্যার, বোঝা গেছে। জি স্যার। এই জন্য মনে করতে হবে যারা আইন তৈরি করে তারা কি আমাদের চেয়ে কম লেখাপড়া জানে না বেশি জানে? বেশি জানে। বেশি জানে। তারা যখন এটা করছে মনে করতে হবে অবশ্যই বেশি ডেফিনেটলি জানে। ইট হ্যাজ দ্য প্রবাবিলিটি অ্যান্ড ইট হ্যাজ দ্য এক্সিস্টেন্স, ডান। ইট হ্যাজ দ্য রিয়েলিটি, বাই নেচার ইট মে হ্যাপেন। ঠিক আছে, এটা হতে পারে। আমরা এগুলো খুব ডিপে পড়ব যদি একটা মন দিয়ে দেখতে পারি। আচ্ছা, এটা পড়ার আগে আর কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে এটা বলবো, তারপরে আমরা আর একটা চ্যাপ্টার, এটা একটু ডিটেল আমরা এখন দেখবো। আর ডিটেল দেখলে আহ, আহ, দেখার আগে কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন যদি থাকে বলে। স্যার এখানে বিষয়টা প্রথমে বললেন স্যার এক্স অর কে হচ্ছে এই ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে আসবে আর কি, ইম্পোর্টারের ফ্যাক্টরি থেকে সকল খরচ বহন করবে হচ্ছে বায়ার। আবার এফওবি তে বললেন ফ্রি অন বোর্ড, মানে আহ, মাঝে জাহাজে মাল লোড করার আগ পর্যন্ত বহন করবে সেলার, জাহাজে মাল লোড করার পর থেকে বহন করবে হচ্ছে বায়ার। কিন্তু এখানে শুধু লেখা আছে ট্রান্সপোর্টেশন কস্ট বেয়ার বাই সেলার অথবা বায়ার। এই কথার মাধ্যমে যে এইগুলা ছিল, মানে ক্লিয়ার ছিল না স্যার প্রত্যেকটা টার্মের। হুম, ওখানে না থাকার কারণ কি? আমরা মালের দাম লিখি নাই, কারণ হলো মানে আমি তো এখানে আসলে কেরানি, ওই বিভিন্ন লোকরা যারা আইনবিদ আছে, যারা এটা বিশেষজ্ঞ, তারা এটা বলছে, আমি শুধু কম্পাইল করছি। ঠিক আছে, আমার কি বুদ্ধি আছে বলেন, লেখাপড়া আছে? আমার তো ওদের মতন নাই। এখন কথা হলো আপনি তো মালটা কিনবেন, মাল কি আপনাকে বিনা পয়সায় দেবে? সব হ্যাঁ স্যার। জায়গা থেকে তো মালের দাম আছে, এই জন্য মালের দামটা আনা হয় না। এখান থেকে ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সটা আনা হয় না। ওইটা একটা, যেহেতু আপনারা এলিমেন্টারি লেভেলে ছিলেন, আস্তে 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 আমরা একটু ডিপে যাচ্ছি। এই জন্যই হালকা হালকা প্রথম আমি বলছিলাম শুধু মালের দাম, খেয়াল করবেন, প্রথম বলছিলাম মালের দাম, তারপরে আমরা গাড়ি ভাড়া যোগ করছি, এরপরে আমরা ইন্স্যুরেন্স যোগ করব, এরপরে আমরা অন্যান্য খরচ যোগ করব, এরপরে আমাদের অব্লিগেশনস কার কোনটা কি আছে সেটা যোগ করব। ঠিক আছে? তিনটা বেসিক ওকে জিনিস ইম্পোর্টে আপনি অথবা এক্সপোর্টে মনে রাখবেন। একটা হলো মালের দাম, একটা হলো গাড়ি ভাড়া, আর একটা হলো ঝুঁকি। ঠিক আছে না? তিনটা। একটা হলো মালের দাম, মাল তো আপনি কিনবেন, এক্সঅরকেও মাল কিনবেন, আপনি সিপিটিতেও মাল কিনবেন, মাল তো আপনাকে কিনতেই হবে। এর পরের প্রশ্ন হলো হু উইল বিয়ার দ্য ট্রান্সপোর্টেশন কস্ট, ওইটা আমরা আনছি ওই জায়গায়। এবার বুঝতে পেরেছেন তো? মানে প্রত্যেকটার সাথে কিন্তু মালের দাম যোগ আছে। বোঝা গেছে? আপনি বুঝতে পারছেন কিনা? স্যার। আর কারো কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? ওকে, তাহলে এক্স ওয়ার্ক আমরা বলছিলাম 4টে ভাগে ভাগ করছিলাম। ই ফর এক্স ওয়ার্ক ইকুয়াল টু ই এক্স ডাব্লিউ। খুব মন দিয়ে দেখবেন। Seller makes simply available the goods at factory godown named premises, তার মানে ফ্যাক্টরি এবং গোডাউন। মাল কিন্তু আপনার কিনা, এক্স অরকে আপনি মালের দাম দেবেন, কোথায় দেবেন? ফ্যাক্টরিতে দেবেন, অথবা গোডাউনে দেবেন, অথবা গোডাউনের আশেপাশে যদি কোনো জায়গা থেকে সেটা দেবেন। প্রিপেয়ার কমার্শিয়াল ইনভয়েস অ্যান্ড আদার ডকুমেন্টস রেদার ট্রান্সপোর্ট ডকুমেন্টস। ও শুধু চালানটা তৈরি করে দেবে, কেস তৈরি করে দেবে,
এক্সপোর্টার অন্যান্য যাবতীয় ডকুমেন্টও বায়ার তৈরি করে নেবে। সেলার bears no risk or loss during the transit। খুব মন দিয়ে শুনবেন। সেলার কি করবে? আপনি মাল ফ্যাক্টরি থেকে আনলেন, জাহাজে উঠানোর আগে আগুন ধরে নষ্ট হয়ে গেল, এক্সপোর্টারের কোনো ঝুঁকি নাই। আপনি ইম্পোর্টার, মালের লস পুরাপুরি আপনার। ঠিক আছে। 4 নম্বরে, সেলার মাস্ট পে অল চেকিং, প্যাকেজিং, মার্কিং এক্সপেন্সেস। তার মানে চেক টেক করা, কোয়ালিটি কন্ট্রোল, এগুলো কি করে দেবে? এক্সপোর্টার করে দেবে। সেলার নোটিস দ্য বায়ার ফর আপ টু ডেট ইনফরমেশন রিগার্ডিং রিসিভ দ্য কনসাইনমেন্ট। সেলার মাল তৈরি করবে, করার পরে বলবে কি ইম্পোর্টারকে, ভাই তোমার মাল রেডি হয়ে গেছে, তুমি নাও। হুম, তুমি মালটা নিয়ে যাও। তাহলে এই কয়টা হলো সেলারের দায়িত্ব। সিম্পলি কি হবে? সেলার টাকা নেবে, টাকা নিয়ে আমরা 3টা জিনিস সেখানে মাথায় রাখবো, খুব বেশি না। সেলার কি হবে? টাকা নেবে, পণ্যের বেচে দেবে। কোথা থেকে বেচে দেবে? তার ফ্যাক্টরিতে। ভাই আর কোনো কিছু সে করবে না। করার পরে বায়ারকে বলবে, মেন ইম্পোর্টারকে বলবে, ভাই তোমার মাল রেডি আছে, তুমি মাল উঠায় নাও। মাল যখন সে উঠায় নিতে যাবে, ইনভয়েসটা নিজে হাতে তৈরি করে সই স্বাক্ষর করে বায়ারের হাতে দিয়ে দেবে। কোনো লসের ঝুঁকি নেবেন না। তার মানে এখানে শুধু মালের দাম, লোকাল ট্রান্সপোর্টেশন কস্ট থাকবে না, লেবার কস্ট থাকবে না, ঝুঁকির কোনো খরচ থাকবে না, লোকাল ট্রান্সপোর্ট তো থাকবে না, মেইন ট্রান্সপোর্টও থাকবে না। ইন্টারন্যাশনাল ট্রেডে আমরা ট্রান্সপোর্টকে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে লোকাল ট্রান্সপোর্ট। লোকাল ট্রান্সপোর্ট কি? ওই যে বললাম, সাংহাই এয়ার সিপোর্ট থেকে ফ্যাক্টরি 50 কিলোমিটার দূর। এই 50 কিলোমিটার ট্র্যাকিং করতে যদি প্রয়োজন হয়, যে ভাড়া লাগবে, এটাকে বলা হয় লোকাল ট্রান্সপোর্ট। আর সাংহাই থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত জাহাজ ভাড়া, এটাকে বলা হয় মেইন ট্রান্সপোর্ট। এই জায়গাতে লোকাল ট্রান্সপোর্টের খরচও সেলার দেবে না, মেইন ট্রান্সপোর্টের খরচও সেলার দেবে না। এখন বায়ারের অব্লিগেশন কি? বায়ার উইল পে দ্য প্রাইসেস অফ দ্য গুডস অ্যাজ ডিসক্লোজ সেলস কন্ট্রাক্ট। ওই সেলস কন্ট্রাক্টে যা দাম থাকবে বায়ার সেই দাম দিয়ে দেবে। মাস্ট ডেলিভারি সেলার্স প্রিমিসেস। আমরা বলছি সেলারির গোডাউন, সেলারির ফ্যাক্টরি থেকে সে মাল ডেলিভারি নেবে। বায়ার বিয়ার্স অল রিস্ক অ্যান্ড লস ড্যামেজ ডিউরিং দ্য ট্রানজিট। লোকাল ট্রানজিট, ইন্টারন্যাশনাল ট্রানজিট, যেই জায়গায় হোক না কেন, ওই জায়গায় জাহাজ ভাড়া তো দেবেই ইম্পোর্টার, লোকাল ট্রান্সপোর্ট ভাড়া দেবে ইম্পোর্টার। যদি দুর্ঘটনায় মাল ক্ষতিগ্রস্ত হয়, চুরি হয়, সেগুলোর ঝুঁকিও ইম্পোর্টারের। বায়ার নিডস টু অ্যারেঞ্জ পে দ্য ক্যারিজ ট্রান্সপোর্ট ডকুমেন্টেশন ফিস। বায়ার সব পাবে, ট্রান্সপোর্টারের ফি অ্যারেঞ্জ করা, ট্রান্সপোর্ট ম্যানেজ করা, সবগুলো করবে ইম্পোর্টার। ইন্স্যুরেন্সও বেয়ার করবে ইম্পোর্টার, কারণ যেহেতু লসের দায়ভার হলো ইম্পোর্টারের, কাজে ইন্স্যুরেন্স কে করবে? এক্সপোর্টার কখনোই করবে না। ইম্পোর্টার ইন্স্যুরেন্সও বেয়ার করবে। বায়ার মাস্ট প্রোভাইড সেলার উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স অফ হ্যাভিং টেকিং দ্য ডেলিভারি অফ দ্য কনসাইনমেন্ট। এটা বায়ার বলে দেবে, ভাই তোমার মাল তুমি নিয়ে গেলাম। বায়ার নিডস টু ক্যারি আউট অ্যান্ড পে অল কস্ট, ট্রানজিট, এক্সপোর্ট, ইম্পোর্ট ক্লিয়ারেন্স, সিকিউরিটি ক্লিয়ারেন্স, অফিসিয়াল অথরাইজেশন। এই মালের শুধু ইনভয়েস বাদে যাবতীয় যত খরচ আছে, কাস্টমসের খরচ, ক্লিয়ারেন্স খরচ, সেফটি খরচ, সিকিউরিটি খরচ, সবগুলো বায়ার দেবে। বায়ার পেইস অল কস্ট, ডিউটিস, ট্যাক্সেস, ফর্মালিটিস অ্যান্ড অ্যাডিশনাল কস্ট ইফ এনি সেলার্স ফেলার। সেলার যদি এখানে বলে কিছু দিয়ে সে দেওয়ার কথা থাকে, এইটা এই বাক্যটা আসলে আনা এটা ঠিক হয়নি, এটা এটা আসবেই না, অন্য কেস। এটা হলো এই পর্যন্ত যাবতীয় খরচ যেটা আছে সবকিছু কি করবে? বায়ার পেমেন্ট করবে। তাহলে এক্সর কে আমরা দেখলাম, এক্সর ইজ দ্য প্রাইস অ্যাট ফ্যাক্টরি অর গোডাউন। এই জায়গাটাতে সেলার মাল বেচে দিছে, সে শুধু ইনভয়েসটা তৈরি করে দিবে, তার আর কোনো দায় দায়িত্ব নাই। ইম্পোর্টার কি করবে? মাল তার গোডাউনে টাকা দিয়ে দেবে, দিয়ে সেখান থেকে তুলে নেবে। কত টাকা দেবে? দ্যাটস নো ইস্যু।
ইন্টারন্যাশনাল ট্রেড ইনকোটার্মস কখনো যাইতে চাইবে না একটা ল্যাপটপের দাম কত, কিন্তু একটা ল্যাপটপের দাম যে ফ্যাক্টরি পর্যন্ত ওইটা জানতে চাইবে। এরপরে হলো লোকাল ট্রান্সপোর্টেশন কস্ট, ইম্পোর্টার দিবে। মেইন ট্রান্সপোর্টেশন কস্ট ইম্পোর্টার দেবে। সমস্ত ঝুঁকি ইম্পোর্টার বহন করবে। সেফটি, সিকিউরিটি এই ধরনের যদি কোনো খরচাপাতি হয় সেটাও ইম্পোর্টার বহন করবে। এটা হলো ইএক্সডাব্লিউ। ইএক্সডাব্লিউ সাধারণত আমাদের দেশে অনুমোদন নাই, এটা কাজে লাগে না, তারপরেও বোঝার জন্য আমরা এটা পড়লাম। এটা হলো ইএক্সডাব্লিউ, এর মূল অর্থ হচ্ছে এক্স ওয়ার্ক। এই যে কথাটা বললাম, এইটা সবাই বুঝছেন কিনা, সবার মাথার ভিতরে যদি ঢোকে পরের গুলো আমাদের একেবারে সহজ হয়ে যাবে। হ্যাঁ, আলামিন সরকার কি বুঝছেন বলেন তো, কি বুঝলেন আপনি একটু? আলামিন সরকার, আমার কথা শুনতে পাচ্ছেন? মোবারক সাহেব কতদিন কথা হয়েছিল বলেন তো, মোবারক সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? হুম, মোবারক সাহেব শুনতে পাচ্ছেন? শরীফুদ্দিন, নাফিউজ্জামান, তরিকুল ইসলাম। স্যার আছি হ্যাঁ, স্যার। জি, বলেন আমি তো। শরীফুদ্দিন। হ্যাঁ বলেন তো ভাইয়া, বলেন তো একটু কি বললাম এত সময়। হ্যাঁ, ওই যে এক্স ওয়ার্ক সম্বন্ধে বলছেন আর কি। হুম হুম হুম, সেটা তো বলছি, সেটা কি কি বললাম? জি, আসসালামু আলাইকুম। আসলাম, বলেন। জি, ওই যে যে ইম্পোর্টার আপনার ইন্স্যুরেন্স, তারপরে ইয়া অ- অ- এ- আপনার ওই যে ট্রান্সপোর্টেশন এগুলা পে করবে। হুম, আর মালের দাম, শুধু মালের দাম, মালের দাম কি হবে, মালের দাম দিয়ে, মালের দাম এক্সপোর্টারকে দিয়ে দেবে, আর বাকি সমস্ত খরচ ইম্পোর্টার করবে, তাই তো? জি 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 জি। আর কেউ কি বলেন তো, আর আর কেউ কেউ কিছু আর একটু বলেন তো অন্যরা। আমি বলি স্যার। স্যার বলেন। হ্যাঁ, ফজলুর রহমান সাহেব বলেন। স্যার আমি বলছি সেটা হচ্ছে যে সেলার তার মালটা তখন বায়ার কিনবে, সে মালটা রেডি করে বায়ারকে ইনফর্ম করবে আমার মালটা, আপনার মালটা রেডি হয়ে গেছে, আপনি আসেন। মাল তখন বায়ার সেলারের ফ্যাক্টরিতে বা কারখানাতে যেয়ে তাকে মাল এলসি সংক্রান্ত যত তথ্য দিবে, তারপরে সেলার একটা ইনভয়েস তৈরি করে দিবে, তারপরে পেমেন্ট দিলে সেলারের দায়িত্ব শেষ। আফটার পেমেন্ট বায়ার লোকাল ট্রান্সপোর্ট, ইন্টারন্যাশনাল বললাম ট্রান্সপোর্ট তো, এটা তো ক্লাস করতেছিল। সমস্ত কিছু বায়ারকে বহন করতে হবে। গুড। উনি বলছে সব খরচ ব্যয় এখন আফটার পেমেন্ট, মানে ব্যাপারটা এরকম না, যদি আমার সেখানে লেটার অফ ক্রেডিট থাকে তাহলে সে এলসিতে সেটেলমেন্ট হবে, মেন পেমেন্টটা শুধু এক্সপোর্টার পাবে। আর যাবতীয় খরচ এক্সপোর্টার দায়িত্ব নেবে না, এক্সপোর্টারের পক্ষে ইম্পোর্টার করবে, ইনক্লুডিং ঝুঁকি। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন এটা গেল। তাহলে সরি, এফসিএ। আমি এটা ক্লাস করতেছিলাম তো। হুম, সমস্যা নেই, সমস্যা নাই, সমস্যা নাই, আপনি দেখেন। হ্যাঁ, একটু কথা বলবেন না, সবাই শুনবেন, কোনো সমস্যা নেই। এখন এফসিএ, এফসিএ ঠিক একই জিনিস, একটা ঝুঁকি শুধু ইম্পোর্টার থেকে এক্সপোর্টারে যাবে, সেটা হলো কি, এক্সপোর্টার মালটা গাড়িতে তুলে দেবে। কিসে তুলে দেবে? লোকাল। লোকাল লোকাল ট্রান্সপোর্টে তুলে দেবে, বাস, লোকাল শেষ। ঠিক আছে, এটা গেল। তারপরে হলো, তারপরে এফএএস। এফএএসটা ঠিক একই জিনিস, এইটা হচ্ছে ইম্পোর্টার, এটা এফএএস পানিপথে আসবে, ফ্রি অ্যালংসাইড শিপ,
এইটা যে জাহাজ আসে, সে ধরেন সাংহাই থেকে 100 কিলোমিটার দূরে শিপ আছে, ট্রাকে করে সে সাংহাই সি পোর্টে পৌঁছে দেবে। এই পর্যন্ত তার এই সাংহাই সি পোর্টে আসতে যে মাল যদি আগুন ধরে নষ্ট হয়, ঝুঁকি এক্সপোর্টারের, ইম্পোর্টারের না। ঠিক আছে, তাহলে জাহাজ জাহাজ পাশে পৌঁছে দেওয়া পর্যন্ত দায়িত্ব হলো এক্সপোর্টারের। ইম্পোর্টার ওই জায়গা থেকে নিজস্ব খরচে লেবার দিয়ে জাহাজে উঠায় নেয়। এই, আর কিছু না। এইটা হলো এফ ইএফওবি, ফ্রি অন বোর্ড। ফ্রি অন স্যার বোর্ডের অর্থ হলো মাল কি করবে, মাল এক্সপোর্টার তৈরি করবে, এক্সপোর্টার তৈরি করে সেটা লোকাল ট্রান্সপোর্ট যদি লাগে সেটাতে ক্যারি করবে, ক্যারি করে সেটা জাহাজে উঠায় দেবে। এটা হলো ফ্রি। ফ্রি অন বোর্ডের অর্থ হলো যেই তারিখে বোর্ড মানে জাহাজ বন্দর থেকে ছেড়ে দেয়। ফ্রি অন বোর্ড হলো মেটেরিয়াল কস্ট কোন পর্যন্ত, জাহাজে তুলে দেওয়া পর্যন্ত। এটা হলো পানিপথ। তাহলে যদি ল্যান্ড পথ হয় তাহলে এই এফওবি উল্টা হলো এফসিএ, ফ্রি ক্যারিয়ার। যা ফ্রি ক্যারিয়ার সেই হলো এফওবি। এফওবি তে সেলার মালটা জাহাজে উঠায় দেবে, জাহাজে উঠানো পর্যন্ত মালের দাম, গাড়ি ভাড়া, সমস্ত ঝুঁকি এক্সপোর্টারের। এর পরের থেকে সমস্ত ঝুঁকি ইম্পোর্টারের। স্যার আগের দুটো টার্ম যদি মানে এফসিএস আর হচ্ছে এফএস এগুলোতে এফএএস, স্যার এফএএস কি বললাম, কি বললাম, এফএএস, ফ্রি অ্যালংসাইড শিপ। এইটাতে এক্সপোর্টার মাল বন্দরে পৌঁছে দেবে কিন্তু জাহাজে উঠায় দেবে না। কি করবে, বন্দর লোকাল ট্রান্সপোর্ট পর্যন্ত পৌঁছাবে, জাহাজের অরিজিনাল লোকাল পাশে নিয়ে আসবে কিন্তু উঠায় দেবে না। উঠানোর খরচ বায়ারের, উঠানের খরচ বায়ারের, উঠানোর ঝুঁকি বায়ারের। বুঝা গেছে? স্যার। আর এর আগেরটা স্যার স্যার এফসিএ, ফ্রি ক্যারিয়ার। ফ্রি ক্যারিয়ার হইল, আমরা তো জানি ফ্রি ক্যারিয়ার মাল বহন করা হবে ধরেন ল্যান্ড পোর্টে। এই ল্যান্ড পোর্টের অর্থ হলো আমি যে ইন্ডিয়া থেকে আমি কি আনবো, পাথর আনবো, তা ওই যেই গাড়িতে আসবে ওই গাড়িতে ট্রাকে এক্সপোর্টার উঠাই দেবে। এটা হলো ফ্রি ক্যারিয়ার। ওই মূল্য গাড়িতে কি পেড, হ্যাঁ, গাড়ির মূল্য পেড করবে না শুধু উঠাই মূল্য দেওয়া তো পর্যন্ত? মূল্য তো আপনাকে পেইড করতেই হবে। আপনি আগে করেন পরে করেন, মূল্য এর সাথে সম্পর্কিত, ডেফিনিট একটা বিষয়। কিন্তু মূল্য পেমেন্ট করবেন পেমেন্ট গেটওয়েতে। মূল্য কিন্তু আপনি ইনকোটার্মসে পেমেন্ট করবেন না। ইনকোটার্মস আপনার মূল্য নির্ধারণ করে দেবে। মূল্য নির্ধারণ করে দিল গাড়িতে উঠানো পর্যন্ত। আবার আপনি যাবেন পেমেন্ট গেটওয়ে। এই জন্য বলি ফরেন ট্রেড একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। আগে টাকা দেবে না পরে টাকা দেবে, দ্যাটস নো ইস্যু এট অল। সেটা তো আগেও দিতে পারেন পরেও দিতে পারেন, পেমেন্ট গেটওয়ে। আচ্ছা, যদি টিটি হয় আমি আবার তাহলে সে একটু আগে দিয়ে ভ্যাট দিবে। আর ট্যাক্সের ক্লাস করি আর কি, ওই জন্য হ্যাঁ, আর কি। বুঝিনি, আপনি কিছু বলছেন? আমার কথা কি বোঝা গেছে? কে প্রশ্নটা করছিলেন এটা? স্যার আমি করেছেন। হ্যাঁ বলেন, দিল ইসলাম সাহেব বলেন। পেমেন্ট হবে পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট তো হবে, আগে হবে না স্যার পরে হবে। সেটা আপনি যদি এখন ওপেন অ্যাকাউন্ট হয় তাহলে আপনি পরে পাবেন, যদি আপনি এফটিটি হয় তাহলে আপনি আগে পাবেন। বোঝা গেছে? স্যার সহজ কথা হলো যে পেমেন্ট তো দিতে হবে, বাট যখন লোকাল ট্রান্সপোর্টের পেমেন্টটা আমি বায়ারকে দেব, সেলারকে দেব না বায়ার দেব? যখন বায়ার দিবে তখন ট্রান্সপোর্ট, যে ট্রান্সপোর্ট আসবে সেই হ্যাঁ ট্রান্সপোর্টারকে। রাইট। ট্রান্সপোর্টকে সেলারকে না দিয়ে ট্রান্সপোর্টকে দেবে আলটিমেটলি। সব টাকা সেলার কি হবে, সেলার পাইলেও তো ট্রান্সপোর্টারকেই দিত নাকি? ঠিক কি না? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে।
এফওবি পর্যন্ত আমরা পড়ছি, তাই না? এফওবি হলো মাল পানিপথে বহন করা হবে, যাবতীয় যাবতীয় খরচাপাতি জাহাজে উঠানো পর্যন্ত এক্সপোর্টার রেট, ঝুঁকি এক্সপোর্টার রেট। তাহলে সিএফআর জিনিসটা কি? সিএফআর হইল আমরা জানি সিএফআর ইজ দা এফওবি প্লাস এফআর জিএসটি ফ্রেট। কি এফওবি প্লাস ফ্রেট, এটা হলো কি এফওবি প্লাস ফ্রেট, সিএফআর ইকুয়াল টু এটা সিএফআর হবে এফওবি। তাহলে এফওবি সমান সমান কি? এফওবি ইকুয়াল টু এমএটিআরআইএল, ম্যাটেরিয়াল কস্ট। কোন পর্যন্ত ম্যাটেরিয়াল কস্ট? জাহাজ ভাড়া দেওয়া পর্যন্ত। তার মানে আগের খরচ তো সে দিয়েছে, তাহলে ফ্রম দ্য ভেরি বিগিনিং। হ্যাঁ, তাহলে সিএফআর হলো এফও বি প্লাস ফ্রেট। এই জায়গায় দেখেন সিএফআর কস্ট অ্যান্ড ফ্রেট, তার মানে ম্যাটেরিয়াল কস্ট, কস্ট মিন ম্যাটেরিয়াল কস্ট যোগ ফ্রেট। হ্যাঁ, এই ম্যাটেরিয়াল কস্ট এবং ফ্রেট দুটোকে একসাথে যোগ করলে হবে সিএফআর। এখন এই সিএফআর হবে আমদানিকারকের দেশ পর্যন্ত। ঠিক আছে, আমদানিকারকের দেশ পর্যন্ত সিএফআর এ লেখা থাকবে চট্টগ্রাম পোর্ট, সিপিটিওলি লেখা থাকবে, বেনাপোল পোর্ট, বুড়িমারি পোর্ট, এরকম। সিএফআর লেখা থাকলে বুঝতে হবে মালের দাম, জাহাজ ভাড়া আছে। চট্টগ্রাম পোর্ট পর্যন্ত মালের দাম এবং জাহাজ ভাড়া দেয়া আছে এক্সপোর্টারকে, কিন্তু ইন্স্যুরেন্সের ঝুঁকি ইম্পোর্টার। এটা হলো সিএফআর। স্যার এগুলোতে কি এই যে ভাড়াগুলা ইনকোটার্মে ডিফাইন করা থাকবে না? যখন প্রোডাক্ট গুলা যখন সেলারের কাছ থেকে কেনা হবে, কিন্তু প্রোডাক্ট প্রাইস থেকে যখন আমরা হচ্ছে এই ট্রান্সপোর্টেশন কস্ট এন্ড রিস্ক এগুলা আলাদা করতে যাব, এটা তো ইনকোটার্ম থেকে করা সম্ভব। হ্যাঁ, ও দেখলেই বুঝতে পারবেন কত ভাড়া, সেটা আপনি বুঝতে পারবেন না। সিএফআর লিখলে বুঝতে, আপনি যদি একটা মাল বেচেন সিএফআর কলম্বো, তার মানে ওই মালটা এক্সপোর্টের ক্ষেত্রে কলম্বো পর্যন্ত আপনার দাম, মনে রাখবেন জাহাজ ভাড়া আপনাকে দিতে হবে। আবার আপনি একটা মাল লিখে দিলেন কলম্বোতেই যাবে, কিন্তু লিখে দিলেন এফওবি চট্টগ্রাম, তখন ওই চট্টগ্রাম থেকে কলম্বো পর্যন্ত জাহাজ ভাড়া আপনার বায়ার দিবে। সাথে সাথে আপনি কি করলেন, আপনি চায়না থেকে বললাম এক কন্টেনার ল্যাপটপ আনবেন, দাম ঠিক করলেন সিএফআর চট্টগ্রাম, জাহাজ ভাড়া 10 টাকা নিল না 10,000 টাকা দিল, ব্যাপারটা সেটা না, ওই জাহাজ ভাড়া আপনার সেলার দিবে। কিন্তু আপনি যদি ঠিক করেন এফওবি সাংহাই, তখন সাংহাই থেকে চট্টগ্রাম পর্যন্ত গাড়ি ভাড়া মিন জাহাজ ভাড়া আপনাকে দিতে হবে। ঠিক আছে? স্যার বিল অফ এন্ট্রি থেকে এগুলো উল্লেখ থাকবে, মানে যে প্রাইস গুলা ডেফিনিট, বিল অফ এন্ট্রিতে না থাকলে হবে কি করে? বিল অফ এন্ট্রিতে তো থাকবে, বিল অফ এন্ট্রিতে ফি বক্স 22 তে যাবেন, দেখবেন পাবেন কারেন্সি, এর আগে যাবেন 20-তে ইনকোটার্মস লেখা থাকবে। কখনো কখনো বিল অফ এন্ট্রিতে ইনকোটার্মস না লিখে সেলস টার্ম লেখা থাকে, ট্রেড টার্ম লেখা থাকে, যা বলছি সেটা বিল অফ এন্ট্রিতে তো লেখা থাকবেই। আমরা দেখবো আজকে, একটু নোট রাখেন, পরে আমরা বিল অফ এন্ট্রিতে লেখা থাকে কিনা সেটা দেখাবো, ঠিক না? স্যার জি স্যার, স্যার আমি যেটা বুঝতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্যার মূল্যের পাশাপাশি যেমন বায়ার যে জিনিস যে কষ্ট গুলা বহন করলো এই সিএফআর এ, ট্রেড হুম এন্ড কস্ট, হুম সিএফআর যে চট্টগ্রাম পোর্ট পর্যন্ত পৌঁছে দিতে যে সমস্ত প্রাইস গুলা সে বহন করলো, ওগুলা স্যার কোথায় পাবো, মানে মালের দাম ব্যতীত? আপনি এই জায়গা থেকে কিছুই পাবেন না। এক্সাক্ট খরচ কত কিনছে ভাই, আপনি আপনি আপনার বাড়ি কোন জায়গায়? বাংলাদেশে বাড়ি কোথায়? টাঙ্গাইলে স্যার। টাঙ্গাইল। আপনি যদি এখান থেকে টাঙ্গাইল যাবেন, যাবেন তো, আপনি ওই বিআরটিসি বাসে উঠলেন, কত ভাড়া?
স্যার ভাড়া ধরেন ডিফাইন না। 200 টাকা। আপনি স্লিপার কোচে উঠলেন, ভাড়া কি 200 টাকা হবে না 1500 টাকা হবে? বেশি হবে আপনি অবশ্যই। ট্রেনে যাবেন, আপনি ওই যে টাঙ্গাইলের লোকাল ট্রেনে কমুটার ট্রেনে উঠলেন, ও ঢাকাতে 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 সারাদিন ফেলে যাবে, আপনার ভাড়া 50 টাকা। আপনি ইন্টারসিটি রংপুর এক্সপ্রেসে উঠছেন, ভাড়া কি এক হবে? ভাড়া এক হবে না। এই জন্য ইনকোটামস কখনোই বলতে পারবে না যে আপনার ভাড়া কত। আপনি হেপাক লয়েডে ডাইরেক্ট শিপে একটা মাল দিচ্ছেন, তার জাহাজ ভাড়া বেশি হবে। আপনি সিএমএ সিজিএমএ দিচ্ছেন, সে লোকাল ক্যারিয়ার, প্রত্যেক পোর্টে পোর্টে থামে, মাল উঠায় আর নামায়। হ্যাঁ, হেপাক লয়েড আসে 5 দিনে, ও আসে 35 দিনে, দুটোর ভাড়া তো এক হবে না। এই জন্য ইনকোটামস কখনো বলতে পারবে না আপনার স্পেসিফিক ভাড়া কত, কিন্তু বলতে পারবে কোন পর্যন্ত ভাড়া। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার, আপনি কি এটা ক্লিয়ার। জানতে চাচ্ছিলেন তো? হ্যাঁ স্যার, এটাও এটা বুঝতে পারছি আগেই, কিন্তু মানে মূল্য কি এটা জানতে চাচ্ছিলাম যে এটা না, কোথায় মূল্য তো পাওয়া যাবে। এটা তো ডিসক্লোজ করা যাবে না। কার মূল্য কে ডিসক্লোজ করবে বলে? একই 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 কম্পিউটার ভালো পার্টি যদি পায়, সে কি হয়, যে অ্যাডভান্স টিটি দিচ্ছে তাকে বেচছে $10, যে ওপেন অ্যাকাউন্টে দিচ্ছে তাকে দিচ্ছে $13, কারণ তাতে এখানে ঝুঁকি আছে। আপনি যদি টাকা না দেন, বুঝেননি? কারণ এইটা সেলার এবং বায়ারের উপরে ডিপেন্ড করবে। এইটা আপনি এক্সাক্ট প্রাইস কত সেটা জানতে পারবেন না, কিন্তু প্রাইসের সিস্টেমটা কি, এর ভিতরে কি কি প্রাইস আছে সেটা জানতে পারবেন। কি কি ভূমিকা কার সেটা জানতে পারবেন, কে কতটুকু রিস্ক শেয়ার করে সেইটুকু জানতে পারবেন। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে। তাহলে সিআইএফ, সিআইএফ কি হবে? কিছুই না। সিএফআর এ আমরা সিএফআর এর সাথে সিআইএফ যোগ করব। সি, একটু দেখব, সিআইএফ ইকুয়াল টু এমএটি ম্যাটেরিয়াল কস্ট প্লাস ফ্রেইট প্লাস ইন্স্যুরেন্স। সিএফআর এ এই পর্যন্ত ছিল, সিএফআর এ ছিল এইটুক, এইটুক। সে চট্টগ্রাম পর্যন্ত মালটা দিছিল। যদি বঙ্গোপসাগরে জাহাজ ডুবে যায়, ওই দায়ভার এক্সপোর্টারের না। কিন্তু সিআইএফ যখন হবে, আপনি এলসির ভিতরে ইন্স্যুরেন্সের টাকাটাও এক্সপোর্টারকে দিয়ে দিবেন, তখন ইন্স্যুরেন্সের দায়ভারও তার। এই জন্য যদি চট্টগ্রাম বন্দরে জাহাজ ডুবে যায়, সেই জাহাজের পেমেন্ট ইম্পোর্টারকে দেওয়া লাগবে না, কারণ এক্সপোর্টার ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে নেবে। এটা হলো সিআইএফ। ঠিক আছে? তাহলে সিআইএফ এর সাথে সিএফআর এর পার্থক্য হলো, সিএফআর এর ভিতরে থাকবে মালের দাম যোগ জাহাজ ভাড়া, আর সিআইএফ এ থাকবে মালের দাম যোগ জাহাজ ভাড়া যোগ ইন্স্যুরেন্স। এই তিনটার দায় দায়িত্ব হলো এক্সপোর্টারের, ইম্পোর্টারের। আমরা দেখলাম এখন আস্তে আস্তে যত সামনের দিকে যাব, ইম্পোর্টারের দায়িত্ব কমবে, এক্সপোর্টারের দায়িত্ব বাড়বে। হ্যাঁ, তাহলে সিপিটি কোটা কোথায় গেল? সিপিটি যাক আমরা পড়বে, সিপিটি একই জিনিস। সিপিটি হচ্ছে, আমরা এটা কি দেখবো এখানে, সিআইএফ। সিআইএফটা কি আমরা দেখছি, সিপিটি থেকে সিআইএফ। সিআইএফ হচ্ছে ক্যারি ফর কস্ট অ্যান্ড ইন্স্যুরেন্স পেইড টু। তাহলে সিআইপি তে কি থাকে? সিআইপি ইকুয়াল টু এমএটি ম্যাটেরিয়াল কস্ট, এখানে কস্ট মিন ম্যাটেরিয়াল কস্ট প্লাস TRUCK ট্রাক ফেয়ার প্লাস ইন্স্যুরেন্স। এটা এটা হলো সিআইপি। তাহলে সিপিটি কি হবে? সিপিটি ইকুয়াল টু এমএটিআরএল ম্যাটেরিয়াল কস্ট প্লাস TRUCK ট্রাক ফেয়ার। বোঝা গেছে?
এর সাথে সিপিটি। আপনি আপনি কি করছেন? পাকুড় থেকে পাথর কিনছেন। এই পাথর যদি সিপিটি হয়, সোনা মসজিদ বর্ডার পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে। আপনি ইন্স্যুরেন্সের ঝুঁকি বহন করেন না। যদি পাকুড়ে আসার আগে, সোনা মসজিদে আসার আগে এই পাথর লুট হয়ে যায়, এইটা দায় দায়িত্ব এক্সপোর্টারের না, আপনাকে নিতে হবে, কারণ ইন্স্যুরেন্সের ঝুঁকি তো আপনি দেননি। কিন্তু যদি সিআইপি হয় আর এই পাথর যদি লুট হয়ে যায়, আপনার দায় দায়িত্ব নাই, ইম্পোর্টারের দায় দায়িত্ব নাই। এই দায় দায়িত্ব বহন করবে এক্সপোর্টার। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? না বুঝে যাওয়া যাবে না, হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমার একটা তাহলে প্রশ্ন কি স্যার। স্যার আমরা কি মানে নর্মালি স্যার ইন্স্যুরেন্স সহিত মানে এটা করে স্যার, না, যে রিস্ক তো আর ইম্পোর্টার নিবে না না, নিতে। না, আমরা ও কি করে না করে, ওই যে বলি, ওই আগে এটার ব্যত্যয়। ওই ওই যে যেটা বললাম, ওই আগের থেকে বুদ্ধি নিয়ে দাঁড়ানো যাবে না, ঠিক আছে? আমরা এখন একাডেমিক পারপাসে আছি, ঠিক আছে? ঠিক কি পড়ছি আমরা সেটা দেখব। কি হয় না হয়, হোয়াট দ্য প্র্যাকটিস, সামটাইমস থিওরি ওকে অ্যান্ড প্র্যাকটিস মে ডিফার। প্র্যাকটিসে কি হবে না হবে ডেফিনিট তো আমরা সেটা আলাপ করব, ঠিক আছে? ওকে স্যার, আমরা আগে ইনশাল্লাহ। থিওরিটা পড়ি। থিওরিতে যা পড়ানো হচ্ছে আগায় মাথায় কিছু নেবেন না। ওকে স্যার, মাথায় ওকে কিছু স্যার। নিতে গেলে কিন্তু সর্বনাশ, আপনার মেলবেন না। ঠিক আছে, বলেন। হুম। তারপরে সিআইপি গেল। ডিএপি, ডিএপি শুধু একই কেস। কি হবে? যেই ডেস্টিনেশন সেখানে মাল পৌঁছে দেবে, পৌঁছানো পর্যন্ত যাবতীয় ঝুঁকি, দাম সবকিছু এক্সপোর্টারের। এই ডিডিপিও আমাদের দেশে নাই। আর ডিপিও এটা আমাদের গভর্নমেন্ট অনুমোদন করে না। এটাও একই পর্যন্ত আপনার মাল আসবে বুড়িমারি পোর্ট পর্যন্ত এক্সপোর্টার তার নিজ খরচে নামায় দেবে। হ্যাঁ। আর এটা হলো ডিডিপি, মাল তো দেবে, জাহাজ ভাড়া দেবে, গাড়ি ট্রাক ভাড়া দেবে, গাড়ি ভাড়া দেবে, আর কি করবে? ডিউটি ভ্যাটও দিয়ে দেবে। আমরা দেখছি এরকম হতে পারে যখন ল্যান্ড পোর্টে কি হয়, যখন মানে ইম্পোর্টার এবং এক্সপোর্টার একই হয়, তখন সেই ধরনের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতে পারে, হ্যাঁ। এটা হলো মোটামুটি আমাদের 6 নম্বর আলোচনা। আজকে আমরা থিওরি এখানেই শেষ করব। এরপরে আমরা যেটা দেখব, এখানে দেখেন লেখা আছে 45। আমরা এলসিটা প্রত্যেকদিন দেখি। আমাদের সাহেব প্রশ্ন করছিলেন যে স্যার এটা আমরা কি করে, কোথাও লেখা থাকবে কিনা ডেফিনিট। এই দেখেন লেখা আছে 45-এর ডেসক্রিপশন অফ দ্য গুডস অ্যান্ড অর সার্ভিসেস, ডলোমাইট ট্রেভিং ম্যাক্স। অনেক মালের বর্ণনা লেখা আছে, দেখেন লেখা আছে ইউএস ডলার, ইউনিট প্রাইস। এই ইউনিট প্রাইস মানে কি? মেটেরিয়াল কস্ট, ঠিক কিনা? একটু জবাব দেবেন, ইউনিট প্রাইস মানে কি? মেটেরিয়াল কস্ট তো। জি স্যার। এটা মেটেরিয়াল কস্ট যোগ ফ্রেইট। ফ্রেইট তাহলে কত হবে? $10, ইউনিট প্রাইস 10, তাহলে প্রতি ইউনিট 40। এই দেখেন বলা আছে সিপিটি বুড়িমারি। তার মানে বাংলাদেশে যেহেতু জাহাজ ভাড়া আছে, এক্সপোর্টার ট্রাক ভাড়া আছে, এক্সপোর্টার ট্রাক ভাড়া পেমেন্ট দিবে। এই ট্রাক ভাড়া সিপিটি বুড়িমারি পর্যন্ত দেওয়া আছে। এই জন্য এটাকে বলছি সিপিটি ক্যারিজ পেইড টু। সিপিটির অর্থ হচ্ছে ক্যারিজ পেইড টু। এটা সিপিটি বুড়িমারি, এই লিখে দিচ্ছে ইনকোটান্স 2020। এইটা যদি সিপিটি চট্টগ্রামে না, বুড়িমারিতে না এসে চট্টগ্রাম বন্দরে আসতো, তাহলে এখানে লেখা থাকতো সিএফআর চট্টগ্রাম। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। এখানে বুঝছেন কিনা সবাই? ওকে। এখন দেখেন এই মালের দাম কত। এই যে এই এসে দেখেন 2000, হ্যাঁ বলেন। সিপিটি মানে হচ্ছে আপনার হচ্ছে এই যে স্থলপথে আসা, যাতায়াত যেটা স্থল পথে আসে, এই জন্য স্থল পথ লেখা আছে। বুড়িমারি কি ল্যান্ড পথ না স্থল পথ? স্থলপথ। জি। হুম। আর যদি চিটাং পোর্টে আসতো তাহলে তো সিএফআর চট্টগ্রাম। সিপিডিএফআর। তখন আর সিপিটি থাকতো না, তখন কি হতো? সিএফআর সিএফআর। সিএফআর চট্টগ্রাম, ঠিক কি না? কনসেন্ট্রেট। একেবারে স্যার আপনি পড়বেন, এগুলো মুখস্থ রাখবেন, হ্যাঁ বলেন। স্যার সিআইপি এবং সিপিটি, সিআইপি তে ইন্স্যুরেন্স কভারেজ আছে কিন্তু সিপিটি তে ইন্স্যুরেন্স কভারেজ নাই। মানে আপনি বলছেন যে যদি ওই ট্রাকটা পাথর হয়তো চুরি বা কোনো একটা কিছু ক্ষতি হয় সেক্ষেত্রে
এক্সপোর্টার স্যার কোনো ইয়া দিবে না, তো এখন এটা কোন পর্যন্ত, বর্ডার পর্যন্ত নাকি স্যার মানে ইম্পোর্টার হাতে আসা পর্যন্ত? এখন এই জায়গাটায় কিছু পার্থক্য আছে, বুঝতে পেরেছেন? এই স্যার জায়গায় ল্যান্ড পোর্টের সাথে সি পোর্টের মেকানিজমে কিছু পার্থক্য আছে। ল্যান্ড পোর্টে আগে মাল আসে, পরে কাগজ আসে, নাকি? ঠিক না? জি স্যার। আর জলপথে আগে কাগজ আসে, পরে মাল আসে। পরে মাল যাকে আসে। এদিক সেদিক হতে পারে, কিন্তু নর্মাল প্রসিডিউর যেটা সেটা বলি, তাই তো? এখন সি পথে যদি বঙ্গোপসাগরে জাহাজ ডুবে যায়, এর আগে তো আপনার ডকুমেন্ট চলে আসছে, তখন কি হবে? ওই দায়ভার আমদানিকারকের, রপ্তানিকারকের কোনো ক্রমেই নিবে না। কিন্তু ল্যান্ড পোর্টে যেহেতু আগে মাল আসে, পরে কাগজ আসে, এবং ল্যান্ড পোর্টে ওই যে আমরা বলছি লেটার অফ ক্রেডিটের সংজ্ঞা কি? লেটার অফ ক্রেডিটে যাবতীয় টেক্সটে যা লেখা থাকে সেটা আপনাকে মানতে হবে। না মানলে কি হবে? না মানলে আপনি পেমেন্ট দিবেন না, তাই তো বলছিলাম আমরা। লেটার অফ জি ক্রেডিটের স্যার। সংজ্ঞা পড়তে যে আমরা পড়ছিলাম কি, অ্যাজ পার টেক্সট। কমপ্লাইং প্রেজেন্টেশন পড়ছি না? কমপ্লাইং প্রেজেন্টেশন ওর অর্থ হলো কাগজপত্র ঠিকঠাক আছে। এই কাগজপত্র ঠিকঠাক আছে, এর চারটা বেসিক বৈশিষ্ট্য আমরা একটা পড়ছি। এর একটা হলো আমি টেক্সটে যা লিখবো তোমাকে মানতে হবে। ঠিক আছে? এখন দেখেন 10 নম্বরে লেখা আছে, কোথায় লেখা আছে? এই 46 এর F46 এর লেখা আছে একটা কন্ডিশন। কি কন্ডিশন? আপনাদেরকে এটা দিয়েছি, একবারও পড়েননি, বললেন না? ওই যে প্লেট রাখার মতো, তাই না? ঠিক কি না? পড়ছেন কেউ? লেটার অফ ক্রেডিটটা পড়ছেন একবারও কেউ? পড়েননি। ভুটান দেন, clause number 10. Bhutan export application passed by the Bhutan Customs and Exchange Control copy of the import applications or commercial invoice duly passed by Bangladeshi Customs should be furnished at the time of the negotiation of the bill, which must accompany with the original documents. এর অর্থটা কি একজন একটু বলেন তো? ভুটান থেকে যে মালটা, ভুটান যে মালটা এক্সপোর্ট করছে, হুম সেই মালটা ভুটানের কাস্টমসে এক্সচেঞ্জ কন্ট্রোল কপি হুম অফ ইম্পোর্ট অ্যাপ্লিকেশন। হুম ইম্পোর্টার যে অ্যাপ্লিকেশনটা করবে তার এগেনস্টে সেটা ডকুমেন্ট দিবে, হুম অথবা অর কমার্শিয়াল ইনভয়েস। হুম এটা বাংলাদেশের কাস্টম অফিসে এটা কি করে ফার্নিশ করবে। ফার্নিশ মানে? ফার্নিশ মানে হচ্ছে সাজানো গোছানো। না, এখানে ফার্নিশ মানে সাজানো গোছানো। আপনার কথা আমি শুনছি, আমি একটু যোগ করি, হ্যাঁ। ভুটান যখন এক্সপোর্ট করবে, তার একটা এক্সপোর্টের অ্যাপ্লিকেশন ফর্ম আছে না? আমাদের ইএক্সপি আছে না? জি আছে কিনা? জি সে একটা কমার্শিয়াল ইনভয়েস তৈরি করছে। এই কমার্শিয়াল ইনভয়েস তৈরি করছে, তাদের ইম্পোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম আছে আলাদা। এই যে কোনো একটা কাগজ, তা ওরা সাধারণত দুটো জিনিসই দেয়, এক্সপোর্ট অ্যাপ্লিকেশন ফর্মটাও দেয়, কমার্শিয়াল ইনভয়েসও দেয়। ল্যান্ড পোর্টের ক্ষেত্রে বাংলাদেশের কাস্টমসের কাছে ট্যাক্স যখন ঢোকে তখন সাবমিট করতে হয়। বাংলাদেশ কাস্টমস মাল বুঝে পাওয়ার পরে ওইটা ব্যাকে সিগনেচার করে দেয়, ওইটা হলো ফার্নিশ। ঠিক আছে? আমাদের কাছে দিবে, আমাদের কাস্টমস বলে যে ঠিক তোমার মালটা আমি পাইছি। এখন যদি মাল পথে নষ্ট মানে হয়, কাস্টমস কি রিসিভিং। ওই কাগজে সই করবে? করবে না। এই জন্য ল্যান্ড পোর্টে ঝুঁকিটা কম, কিন্তু সি পোর্টে ও তো মাল দিয়ে দিছে, এখানে তো আর ইয়ে নাই, কাস্টমসের কাছে যাওয়ার বাধ্যবাধকতা নাই। ও সাংহাই থেকে কম্পিউটার লোড দিয়ে ডকুমেন্ট ব্যাংক অফ চায়নাতে জমা দিয়ে দিছে, ব্যাংক অফ ডকুমেন্ট চায়না ওই ডকুমেন্ট ইসলামী ব্যাংক এলিফ্যান্ট রোডে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু ল্যান্ড পোর্টের একটা শর্ত হলো, মালটা যে আমার দেশে আসছে এই কাগজের কাউন্টার সাইন করবে বাংলাদেশের কাস্টমস, সেইটা আমার অরিজিনাল ডকুমেন্টের সাথে জমা দিতে হবে, তা নাহলে হবে না। এই জন্য ল্যান্ড পোর্টে আমার ঝুঁকি কম, সি পোর্টে আমার ঝুঁকি বেশি। হ্যাঁ, ইয়ে বলেন, ফজলুর রহমান সাহেব বলেন, মানে হ্যাঁ হ্যাঁ ইয়ে বলেন বলেন। ঠিক আছে স্যার, হ্যাঁ, আপনি যেটা রাশিদুল হাসান বললেন, সাহেব বসেন, বলেন। আপনি যেটা বললেন
এটাই আমি বলতে চাচ্ছিলাম, আপনার কথাতে আমার ক্লিয়ার হয়েছে। পরিষ্কার? হ্যাঁ, তাহলে আপনি কি বলতে চাচ্ছিলেন একটু বলেন না, আপনার কথাটা একটু শুনি। আর ওই যে মানে ভুটান থেকে কোনো মালামাল যখন আসবে তখন ওই এক্সপোর্টের যে অ্যাপ্লিকেশন প্লাস আদার ডকুমেন্ট দেওয়া একটা ইনভয়েস দিবে। ইনভয়েস দেওয়ার পর আমার মাল যখন বাংলাদেশে সোনামুড়ি যে এক্সপোর্টের বন্দরে ঢুকলো, তখন এটা আমাদের বাংলাদেশি কাস্টম ওই ইনভয়েস দেখে মাল কি আসছে কিনা সেটা যাচাই বাছাই করে তারা মানে এখানে এক্সামিন করে স্বাক্ষর দিবে, দিলে আমাদের এটা কাউন্টার, সোজা কথা এখানে ফার্নিশ মিন কাউন্টার সাইন করে দেবে, ঠিক আছে? ওই কাউন্টার সাইন না হলেও কখনো পেমেন্ট পাবে না। এটা ঠিক আছে? চিপুটের ক্ষেত্রে হবে স্যার, ওই ব্যাংকে ডকুমেন্ট পাঠিয়ে দিবে, ওই ব্যাংক আমরা এনে ওই ডকুমেন্ট দিয়ে আমরা কাস্টম ক্লিয়ারেন্স নিয়ে প্রোডাক্ট ছাড়াই আনবো। রাইট, এটা হলো সি পোর্টে। আর ল্যান্ড পোর্টে তো আগে মাল চলে আসবে নাকি, না ল্যান্ড পোর্টে পরে মাল আসবে? যে মাল আসবে। ল্যান্ড কোডে আগে মাল আসবে। আগে মাল আসবে। তা আগে মাল আসলে তখন তো সেই ডকুমেন্ট সাবমিটই করতে পারবে না। এই জন্যই আমার এই যে ডকুমেন্ট যাবে, এই ডকুমেন্ট ফেরত যাবে, এই ডকুমেন্ট আবার কাউন্টার সাইন থাকতে হবে। এই কাউন্টার সাইন না, যেহেতু আমি টেক্সটে বলে দিছি, যদি আমি না বলতাম সমস্যা ছিল না। যেহেতু আমি বলে দিছি এখানে কাউন্টার সাইন আমার থাকতে হবে। কাউন্টার সাইন না থাকলে এই কখনোই কি করবে, আমার এই এই ব্যাংক অফ ভুটান ওই ডকুমেন্ট জমা নিয়ে নেবে না। নেগোসিয়েশন তো দূরে থাক, জমাই নেবে না। নেগোসিয়েশনের অর্থ কি দর আমরা কষাকষি। হ্যাঁ, সমন্বয়কারী। নেগোসিয়েশনের অর্থ দর কষাকষি, তাই তো? জি কিন্তু ফরেন ট্রেডের ভাষায় কি তাই? না স্যার, ফরেন ট্রেড, হ্যাঁ, না স্যার, সমন্বয়কারী হবে। ফরেন ট্রেডের ভাষায় কি? খরচ। খরচ না, পারচেস, তাই না? সে স্যার ডকুমেন্ট কি করবে, ডকুমেন্ট নেগোশিয়েট করবে ব্যাংক অফ ভুটান। তার মানে এই এই যে মালটা যে ডলোমাইট যে এক্সপোর্ট করছে, তার ডকুমেন্টসটা ব্যাংকের কাউন্টারে জমা দেবে। কাউন্টারে জমা করলে সেই ডকুমেন্টটা সে কিনে নেবে। বা যে $20,000 তোমার ডকুমেন্টস, আজকে বাজারে ডলার চলে 90 রুপি, তুমি ভাই তোমার কাছ থেকে আমি ডিসকাউন্টে 88 রুপি করে কিনে নিলাম, বাস। এটা যদি সে কিনবে, যদি আমার ওই ডকুমেন্টসে এই এই ক্লজ 10 অনুসারে বাংলাদেশ কাস্টমসের কাউন্টার সাইন থাকে। বাংলাদেশ কাস্টমস যদি কাউন্টার সাইন না থাকে, এই ডকুমেন্ট কিনা তো দূরে থাক, এই ডকুমেন্ট জমাই নেবে না। কারণ বলবে তোমার এই ডকুমেন্টস ভুয়া, এই ডকুমেন্টসের কোনো দাম নাই বাংলাদেশ কাস্টম যদি সই না করে। ঠিক আছে? এটা হলো বেনিফিট অফ দ্য ইম্পোর্টার ইন কেস অফ দ্য ল্যান্ড পোর্ট শিপমেন্ট। কিন্তু পানিপথে যখন লোড হবে তখন এই কন্ডিশন থাকে না। কারণ হলো ও তো কবে মাল আসবে তা ঠিকঠাক নাই। এই জন্যই ওরা মাল শিপমেন্ট করে দিয়ে ডকুমেন্ট সাবমিট করে দেয়। সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্সের যাবতীয় ঝুঁকি বহন করতে হবে ইম্পোর্টারকে। বোঝা গেছে? স্যার, ওকে, আর কোনো প্রশ্ন? হুম, আর কোনো প্রশ্ন? না স্যার, না। ওকে, তাহলে যদি এ না হয় তাহলে আমাদের আরো মনে হয় কয়েকজন লিভ নিছে, তারা হয়তো ভালো জানে অথবা অন্য কোনো প্রয়োজনও থাকতে পারে। আজকে এতটুকু মোটামুটি ইনকোটার্মস এবং এইচএস কোড একটু তো জটিল বিষয়, মোটামুটি আমরা বুঝতে পারছি কিনা? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। বোঝা গেছে না? কাজে দেবে তো? ইনশাল্লাহ। কোর্সটা একটু কাজে লাগছে কিনা এখনো পর্যন্ত যা আছে, কাজে লাগতেছে কিনা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে? জি স্যার। তো ঠিক আছে, তাহলে আমরা তাহলে যদি আর কোনো প্রশ্ন থাকে বলেন, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব। স্যার আমি বলছি, স্যার লেকচার শিটটা একটু দিয়ে দিয়েন স্যার। লেকচার শিট দিয়ে এটা দিছি তো, এটা তো আগেরই দেয়া, আরো বেশ কিছুদিন আগে দেয়া। ও, ঠিক আছে দিয়ে দিছি লেকচার শিট দিয়ে দেখেন, দিয়ে দেওয়া আছে। লেকচার শিটটা নিয়ে নেবেন। দিয়ে দিন হ্যাঁ, লেকচার শিট নিয়ে নেবেন। আর একটা হলো অল দ্য পিপুল উইল পারচেস এ বাংলা বই ফ্রম নীলক্ষেত নীলক্ষেত। অর আদার প্লেসেস ওয়ার ইউ মে গেট। হ্যাঁ, আপনার অ্যাক্সেস যেখানে আছে সেখান থেকে কিনবেন, পেয়ে যাবেন। না হলে ওই রকমারি টকমারি কি কি আছে দেখেন, যারা আসতে পারেন না ওখানে স্যার, অর্ডার দিলে তারাও কিনে রকমারিতে নেবে। স্যার আমি রকমারিতে স্যার একটু আগে চেক দিলাম, ওদের আশরাফ আলীর বইটা আছে, কিন্তু এটা 2023 মার্চের 27 তারিখে সিগনেচার, মানে আপনি যেটা বলছেন লাইনে ওটা একটু লাভ আগেরটা, নাই, লাভ ওটা আগের নাই। বইটা, এই জন্য স্যার অর্ডার দিলাম না।
লাভ নাই। হ্যাঁ, এই জন্য হয় কি, ওই বাজারে যে কিনলে দেখে শুনে কেনা যায়। ঠিক আছে। আরেকজন স্যার কি মহিউদ্দিন, ওনারটাও একই অবস্থা, 5ই মাসে হ্যাঁ, সিগনেচার দেয়। ওই সব বই একই। সেদিন আমি একজন একটা বই কিনতে বললাম, 25 সালের বই নিয়ে আসছি সই করা, যে দেখি ইনকোটামস 2010 আর হলো 1969 সালের আইন। এখন মানুষ কত কি হয়েছে, ওই যে পাতা সই করছে না, যেগুলো বিক্রি হয়নি, ওই পাতা চেঞ্জ করে দিছে, কিন্তু ওই যে ভিতরের জিনিসই রয়ে গেছে। কোনো কিছু পরিবর্তন করে নাই, শুধু পরে হ্যাঁ, ওই হুম, ইয়েটা চেঞ্জ করছে স্যার। রাইট, 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 রাইট। স্যার ওই যে ট্রেডের স্যার কি বই কিনলে স্যার সুবিধা হচ্ছে, ওটার একটা বই তো দরকার। কোনটা? শুল্কর জন্য স্যার, হইয়া বন্ড, কাস্টম বন্ড। বন্ডের স্যার। জি স্যার। আপনি কি বন্ডে আছেন? না স্যার, নেই স্যার, যেহেতু কোর্স করতেছি কিছু জানার জন্য স্যার। ও বন্ডে আসলে এইটাই বন্ড কভার করে। বন্ডের কিছু বিধিমালা আছে। বিধিমালাগুলো আপনারা একটু পড়বেন। ওই বিধিমালাগুলো হলো বিধিমালাগুলো 24 সালে দেখেন, এসআরও 209, 210 থেকে 215 পর্যন্ত, 24 সালের। এইগুলো এইগুলো মোটামুটি বইয়ে যা লেখা থাকে ওইখানে সেটা আছে। আর একটা হলো আমাদের যে মাহবুব স্যার আর কাঞ্চন রানী দত্ত, তাদের একটা বই আছে। ওই শুধু ওই এসআরও এবং আইন, আদেশ, সাধারণ আদেশ, ব্যাখ্যাপত্রগুলো কম্পাইল করা, কোনো কিছু লেখা না। এটা এই ভদ্রমহিলা জয়েন্ট কমিশনার এখন। জি স্যার। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আজকে আমরা শেষ করি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।